প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন। আমি ওয়াফি ইসলাম। আচ্ছা, আমি এই কারণে নামটা জিজ্ঞেস করছি, নামটা আসলে আমারই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু হ্যাবিট 920 একটা বিশেষ নিয়ম আছে। আমাদের এখানে যারা গেস্ট হিসেবে আসেন, তিনি যেই গেস্টই হন না কেন, তাকে ওই ফরম্যাটের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি নিজ মুখে নিজের নামটা বলেন এবং বেসিক পরিচয়ের জন্য প্রথমত বয়স সম্পর্কে একটু ধারণা দেন, তিনি ঢাকার কোথায় থাকেন, পড়াশোনা কোথায় করছেন, এগুলো একটু বলেন। সুতরাং আপনাকেও সেই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এবারে যদি একটু আনুমানিক বয়সটা বলতেন। আমার বয়স হচ্ছে 26। 26। প্রিয় শ্রোতা, এই বিষয়গুলো একটু খুব ভালো করে খেয়াল রাখবেন। ওয়াফি ইসলাম 26 বছর বয়স্ক এবং আপনি থাকছেন বর্তমানে কোথায়? আমি আছি লক্ষ্মীবাজারে, নিজের বাড়িতে। লক্ষ্মীবাজার নিজ বাড়িতে ওয়াফি ইসলাম 26 বছর বয়স্কা একজন নারী, যিনি তার জীবনের গল্প আজকে এখানে বলতে এসেছেন। তো ওয়াফি, শুরু করুন। আপনি নিশ্চয়ই শৈশব থেকে শুরু করবেন। আমার জন্মস্থান হচ্ছে বাড্ডায়। জি। ফ্যামিলি টোটাল এখন ঢাকায় থাকে, কিন্তু আমার অরিজিনাল গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর। সেটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, যখন আমি ক্লাস 1 থেকে বেসিক্যালি আমার মনে পড়ে। এর আগে ছোট কিছু বিষয় মনে আছে। আমার শৈশব পুরোটাই কেটেছে নানু বাড়িতে। আচ্ছা। আমার নানু বাড়ি আর দাদু বাড়ি হচ্ছে একদম পাশাপাশি। ওকে। এই বাড়ি আর ওই বাড়ি। বিষয় আপনার আব্বু কি মানে প্রেম প্রণয় করে বিবাহ নাকি? হ্যাঁ, এটাই। মা হচ্ছে আমার বাবার ফুফাতো বোন। ওকে। আর আমার দাদু হচ্ছে আমার নানা ভাইয়ের আপন বোন। তার মানে তো একটা আত্মীয়তার সম্পর্ক। যখন ছোট ছিলাম তখন নানু ভাই খুব বেশি আদর করতো, কারণ আমি হচ্ছি আমার বড় খালার 3 ছেলে, ছোট খালার 3 ছেলে, আর আমার মায়ের ঘরে আমি আর আমার ভাই। সেক্ষেত্রে আমি 7 ভাইয়ের 1 বোন। 7 ভাই চম্পা। 7 ভাই 1 বোন। আমার ভাইটা অনেক পরে, 6 বছর পরে এসেছে। তারপরও দেখা যাচ্ছে যে এই যে বড় যে 6 ভাই আছে, ওদের খুব আদরের বোন আমি। আমার নানা ভাই একটাই নাতিন আমি। আমার পুরো ফ্যামিলি হচ্ছে যৌথ ফ্যামিলি। আমার দাদু বাড়ির যে ফ্যামিলি, সবাই একসাথে থাকি আমরা। তো দেখা যাচ্ছে ওখানে আমি সবচেয়ে বড়। নানু বাসায় নানু এত আদর করতো। নানা বাসায় যখন আম গাছ ছিল অনেকগুলা, দেখা যেত যে আম চুরি করে খেতাম। নানা ভাই যখন দেখতো যে খুব বিরক্ত হতো, তখন মনে হতো যে না, একটাই তো নাতি, নই তো করবে। আমার বাবা আমাকে মানে অনেক চেয়েও কাছে পেত না। নানা ভাই এত পরিমাণ মানে আমাকে করতো, আদর করতো। আমার মা হচ্ছে একজন নারী উদ্যোক্তা। উনি হচ্ছে নকশি কাঁথার কাজ করতেন। সো আম্মু ছোটকাল থেকে আম্মুকে দেখে খুব ব্যস্ত। আচ্ছা। বাবাও খুব ব্যস্ত। ব্যস্ততার মাঝখানে আম্মু যে সময় পেত আমাকে, আম্মু ওইটুক সময় আমাকে। বাবা কি করতেন? আমার বাবা বিজনেস করতেন। ছোটকাল থেকে গার্মেন্টস এর ব্যবসায় আছেন, এখনো গার্মেন্টস এর ব্যবসার সাথে আছেন। আচ্ছা। আর ছোটকালের একটা স্মৃতি খুব মনে পড়ে, যে যখন আমি মানে খেলাধুলার সাথী বলতে আমার ভাইয়েরা থাকতো তো যার বাসায়। ওরা যখন আসতো সামার ভ্যাকেশনে আসতো বাসায়, তো অপেক্ষায় থাকতাম ভাইয়ারা কখন আসবে। তখন আমি স্কুলে ভর্তি হইনি তখন আমি। তো ভাইয়ারা আসতো, খেলতাম, খুব মজায় কাটতো ওদের সাথে দিনগুলো। যেমন ওরা তো হাড়ি পাতিল খেলতে পারতো না, আমার তো মেয়ে, সেহেতু আমার হাড়ি পাতিল খেলার কথা, কিন্তু ওইটা আমি খেলেছি খুব কম, হয়তো একা একা। কিন্তু ভাইয়াদের সাথে দেখা যেত মার্বেল, ব্যাডমিন্টন, সাইকেল চালানো, গ্রাম বাংলা যেটাকে বলে গেছো মেয়ে। তো ভাইয়া বলতো যে চল আজকে আম পারবো। তো দেখা যেত সবাই যখন ঘুমিয়ে যেত 11টা 12টার দিকে, আমরা তখন তো ছাদ ছিল না, বাসায় টিন শেডের ঘর ছিল। তো দেখা যেত টিন শেডের উপর আস্তে আস্তে উঠে ওই আম পাড়ার একটা বড় বাঁশের মতো মলাই থাকে, ওটা দিয়ে বাড়ি দিয়ে আম পারতাম। আচ্ছা। এই হিসাবে এই দুষ্টামির ক্ষেত্রে আমি আমার ভাইদের খুব ফেভারিট পার্সন ছিলাম। একবার ছোটকালে হলো খুব প্রচন্ড ব্যথা পেলাম হাঁটুতে খেলতে গিয়ে ভাইয়াদের সাথে। তো ভাইয়াকে জানাইনি ভাইয়াদের ব্যাপারটা। তো ভাইয়ারা চলে গেছে পরে, প্রচন্ড ব্যথা, কি পায়ের হাঁটুর মধ্যে রড ঢুকে গেছে। রড ঢুকে যাওয়ার পরে দেখা গেছে যে ওই জায়গাটা মানে আমি ঢেকে রাখতাম, যে কেউ যাতে না দেখে, হয়তো বকা টকা দিবে। কিন্তু 2 দিন পরে তো দেখা গেছে যে নানা ভাই ব্যাপারটা খেয়াল করলো। খেয়াল করে নানা ভাই মানে বকা দিল না, সে আমাকে পাশে বসালো, স্যাবলন ধুয়ে জায়গাটা পরিষ্কার করে দিল। নানা ভাই আমাকে 7 দিন পরিচর্যা করে জায়গাটা একদম পুরোটা ঠিক করে দিছে। ইনফেকশন হয়ে যেতে পারতো। তো শৈশবটা আমার খুবই মজার। ভাইয়েরা সবসময় আমাকে অনেক কাভারেজ করতো, যে একটাই বোন, ওকে কোনো বিপদ হতে দিব না, ওকে সবসময় বলতো এই জায়গায় যাবি না, ওইটা করিস না, এটা করিস না। তবে টেলিফোনে, তখন ছিল টেলিফোন, তখন তো মোবাইল ছিল না। তারপর হচ্ছে মামারা বিদেশ থাকতো, তো মামা যখন বাইরে থেকে বাংলাদেশে আসতো, তখন দেখা যেত একটা ছোট ব্রাশ থেকে শুরু করে একটা মেয়ের যা যা লাগে, ছোট একটা মেয়ে মানে 5-6 বছর, সব নিয়ে আসতো। মানে কোনো মানে ও মন খারাপ করবে এরকম কিছু নাই।
বাহ। আর চাচার দিক দিয়ে যেটা হতো, বড় চাচা বিদেশ থাকতো, তো বড় চাচা আমার জন্য সোয়েটার পাঠিয়ে দিত, তারপরে স্যান্ডেল পাঠিয়ে দিত, যে কি প্রয়োজন ওর। বড় চাচার ঘরে মেয়ে নাই, প্রথম হচ্ছে ছেলে, সেই ক্ষেত্রে আমি সবচেয়ে আদরের। মানে যৌথ ফ্যামিলির যে মজা থাকে পুরোটাই আপনি পেয়েছেন শৈশবে। হ্যাঁ, সবাই একসাথে রাতের খাওয়া, দুপুরের খাওয়া, সকালের নাস্তাটা হয়তো যার যারটা খেয়ে তারা বের হয়ে যেত, ওটা আমি পেতাম না, কিন্তু দুপুরের খাওয়া রাতের খাওয়া মাস্ট। ইফতার দাদা ভাই, ইফতারের সময় কি হতো, দাদা ভাই সবাইকে মুড়ি মাখিয়ে দিত, ওইটা আমরা সবাই ডিস্ট্রিবিউট করে। আবার দেখা যেত যে নানা ভাইয়ের বাসায় যখন ইফতারি করতাম, নানা ভাই সব ডিস্ট্রিবিউট করতো, আমরা হচ্ছে ইফতারের সময় যে আয়োজনটা ওটা করে দিতাম, ওই নানু মা চাচি ওনারা করতেছে, ওটা এনে আমি টেবিলে সাজাতাম। এটা আমার খুব একটা ফেভারিট। যত কাজই থাকতো, টিচার আসতো হয়তো আজানের একটু আগে, দেখা যেত টিচারকে বলতাম স্যার আজকে ইফতার, আমি আজকে আর পড়বো না। আর যখন ভাইয়ারা থাকতো না, তখন তো আমার একাকিত্ব, তখন আমি স্কুল থেকে এসে কি করার, তখন দেখা যেত যে ওই এলাকার যে ছেলেরা থাকতো, ভাড়াটিয়া যাদের বলি, আমাদের বাসায় ভাড়া থাকতো, ওদের ছেলেদের সাথে আমি খেলা করতাম। আচ্ছা। ওদের ঘরে টোটালি কোনো মেয়েটে ছিল না, তো মেয়েরা আসতো, হয়তো দেখা যেত তারা ছোটকাল থেকে ওরা দেখতাম গার্মেন্টস এর কাজ করে। আচ্ছা আচ্ছা। শিশু শ্রম, যেটা ব্যাটারি কারখানা, এটা কাজ করতো। তো দেখা যেত যে ওদের আমি পেতাম না, তখন ওদের দেখে একটা ফিল হতো যে এই যে ছোট মেয়েরা কাজ করছে এখন থেকে, ওরা তো ফ্যামিলির দায়ভার নিতেছে, তখন ফিল হতো যে ওরা কেন তো ছোটকাল থেকে কাজ করে। ওইখান থেকে আস্তে আস্তে মনের ভিতরে একটু শকড হইলাম যে ওরা যদি এত ছোট বয়সে কাজ করতে পারে, তাহলে আমারও বড় হয়ে কিছু একটা করা উচিত, ওদের জন্য করা উচিত। তো ওটা ছোটকালের ফিল, ওটা হয়তো হারিয়ে গেছে বা মনের মধ্যে হয়েছে তখন হয়তো ওরা যখন দেখতাম আমি খেলতেছি, ওরা একটা ব্যাগ কাঁধে নিয়ে বা একটা ছোট একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? গার্মেন্টস এ কাজ আছে, আজকে নাইট ডিউটি আছে। তো আমি বলতাম ঠিক আছে, তুমি কি করবো? আমি খেলবো। কি খেলবা? আমি তো চলে যাচ্ছি, তোমার তো পুতুল খেলার লোক নয়, হাড়ি পাতিল খেলবা কার সাথে? তোমার আজকে পুতুলের বিয়ে। পুতুলের বিয়ে না হয়েছে তো নাই, আমি আজকে ওদের সাথে মার্বেল খেলবো। মানে আমি সবসময় আমার ভিতর মন খারাপ বা একটা জড়তা, এটা কখনোই কাজ করতো না। আচ্ছা। তো দেখা যেত যে ছেলেদের সাথে মার্বেল খেলতে, ছেলেরা বলতো তুমি তো মেয়ে, তুমি আমার সাথে কেন খেলবা? আমি বলছি যে তুমি কি আমাকে বন্ধু বানাবা? বন্ধু হলে কেউই মেয়ে না, কেউই ছেলে না, সেহেতু ওদের সাথে খেলতাম। তখনকার সময় ছিল না র্যাকেট, বাবা কিনে দিলে ভেঙে ফেলতাম। তখন কি করতো, বোর্ড বা কাঠ দিয়ে আবার র্যাকেট বানিয়ে নিতাম। আচ্ছা। ওটা দিয়ে কক বানাতাম, কি দিয়ে একটা কাগজের পেঁচে পেঁচে একটা বল তৈরি করতাম হালকা, ওটা দিয়ে কক তৈরি করে নিতাম। আবার এর মধ্যেও কিছু কষ্টের কিছু আছে, যেমন হচ্ছে আমার টিচার অনেকবার চেঞ্জ হয়েছে। যেমন টিচারের কাছে পড়তে যেতাম না, টিচারের কিছু সমস্যা ছিল, ভাল লাগতো না আমার টিচারদের। মেয়েদের সাথে যেটা হয় ছোটকাল থেকে, যেটা হয় যে টিচারের কাছে পড়তে চাচ্ছে, টিচার তো একটু আড়াআড়ি দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, ভাল লাগতেছে না। শিশু বয়সটাতেই এরকম হয়েছে। আমাকে একদিন একটা টিচার, আমি হাত রেখেছি টেবিলের উপর, সে আমার উপর হাত রেখেছে, হাতটা সরিয়ে ফেলে আমি বললাম যে স্যার আমি কালকে পড়বো, আজকে পড়বো না, আজকে আমার দাওয়াত আছে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি পড়ি হচ্ছে ক্লাস 2-তে। ক্লাস 2-তে, ওকে। তো মাকে গিয়ে বললাম, মা আমার তো টিচারটা ভালো লাগতেছে না। বলছে কেন? আমি টেবিলে হাত রেখে পড়তে, স্যার আমার হাতের উপর হাত রেখেছে। তো মা বলছে কেন? আমি বলতেছে তুই যে আমাকে এই কথাটা বললি, তোর কি ভয় লাগে না? আমি বলছি না, আমি যদি এটা লুকায় রাখি তাহলে তো আমার ভালো লাগতেছে না, টিচারের কাছে পড়বো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে যারা এখানে শুনছেন হ্যালো 8920, প্রত্যেকটা শিশুকেই আপনারা এই জিনিসটা শিখাবেন। আমরা জানি, আমরা বহুত পরিসংখ্যানে আমরা দেখি, বিশেষ করে আমরা কোনো ছেলে মেয়ে নির্বিশেষে বলতে চাই, শিশু মাত্রই কোনো না কোনো ভাবে এত বেশি ভয়াবহ একটা পরিসংখ্যান আমরা বারবারই হ্যালো 8920-তে বলেছি যে যৌন নির্যাতনের শিকার। এটা হতে পারে পারিবারিক কোনো সদস্যের দ্বারা, নিকট আত্মীয়দের দ্বারা, এবং এমন কারো দ্বারা আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং শিশুকে এইসব ব্যাপারগুলোতে বলার জন্য তাকে ইন্সপায়ার করুন। একটা কথায় আছে, শিশুকে তার শরীরের সীমানা বোঝান। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ঘটনার পরবর্তীতে কি হলো আপনার? টিচারের সাথে মা সরাসরি কথা বললো যে, আমি বলছি মা টিচারকে ওরকম করে কিছু বলার দরকার নাই, উনি যেহেতু খারাপ, এর শিক্ষাও কোনদিন পাবে, তো তুমি ওনার কিছু বলো না, তুমি ওনাকে আজকের মতো বিদায় করে দাও। কারণ হচ্ছে আমি যেহেতু এখনো ছোট, রাস্তাঘাটে যদি ধরে আমাকে কিছু বলে আমি কিছু করতে পারবো না, ওরা তুমি বাদ দিয়ে দাও। তো মা বললো যে, আমি বললাম যে মা আপাতত কোনো টিচারের ব্যবস্থা করা দরকার নাই, তুমি দেখো আমি কোনো ভালো টিচার পাইলে বলো, না হলে আমি নিজেই পড়বো, বা আমি স্কুলে যেটা দেয় নোট ওটা দিয়ে পড়বো। তো মা এরকম করতে করতে স্কুলে আরেকটা টিচার সে আম্মুকে ম্যানেজ করলো যে আমি আপনার মেয়েকে পড়াতে পারবো, ওর তো মেধা খুব ভালো, ওকে পড়াইলে আমি ইনশাল্লাহ আগে যেতে পারবে। তো সে আর স্যার আসলো,
পড়ালো কিছুদিন, আমার ভালোই লাগলো স্যার টিচারকে, যে না টিচারটা পড়াচ্ছে ভালো, টিচারের প্রতি একটা বিশ্বাস চলে আসছিল যে টিচার তো ভালোই পড়াচ্ছে। একদিন বাসায় কেউ ছিল না, মা কাজে চলে গেছে, নানা ভাই ছিল ঘুমে, ডাইনিং টেবিলে বসে পড়ছে টিচারের কাছে। ওই টিচারও মানে দেখা যায় যে ওই একটা কথা এই সময় এসে বলি, তখন তো মনে হতো না যে নারীর ঔরসে জন্মে নারীকে অপমান। হ্যাঁ, আমি একটা ছোট বাচ্চা তখন সে আমাকে পায়ের উপরে, পায়ের বুড়ো যে আঙ্গুল ওটা দিয়ে আমার পায়ের ভিতরে চাপ দিল। আমি মনে করলাম যে এইভাবে মনে হতো লেগে গেছে, ঠিক আছে ওকে। তারপর সে আমাকে কাঁধে হাত দিল, তখন বললাম যে এটা কি হচ্ছে। এখন আমার তো নিজের প্রোটেকশন চিন্তা করা উচিত, যেহেতু মা বলছে নিজের খেয়াল নিজের রাখতে হবে। সবসময় মা যখন বাড়ি থেকে বেরো তখন বলতো যে নিজের খেয়াল নিজে রাখবো, যখন আমি এখন নাই বাসায়, তখন বললাম যে আমার হাতে তখন কিছু নাই সেভ করার মতো, শুধু একটা পেন্সিল আর পাশে একটা কলম রাখা ছিল। তো স্যার দেখলাম আমার কাঁধের উপর হাত রাখলো, বললো যে আমার কুলে এসে বসো। আমি বলছি, স্যার আপনার কুলে এসে আমি কেন বসবো, আমি তো এই জায়গায় ভালো আছি। এতটা প্রতিবাদ, মানে এত এই যে এখন যেমন কঠিন গলায় প্রতিবাদের কথা বলছে, তখন এই প্রতিবাদটা কঠিন গলায় করতে পারতাম না। তখন বললাম যে স্যার আমি আপনার কুলে এসে বসবো না। তখন সে বললো যে আসো, না হলে আমি তোমার মাকে নালিশ করবো, তুমি পড়াশোনা পারো না। আচ্ছা, আমার মাকে আপনি হাজার নালিশ করলে আমার বিশ্বাস করবে না, কারণ আমার আপনার সাথে পড়াশোনা করার পর আমার অনেক কাজ, আমার খেলতে হবে, আমি আমার নানা ভাইকে নিয়ে বাইরে যাব, আমার টিয়া পাখিকে খাওয়াবো। বলছে যে ওগুলো পরে হবে, তুমি আমার কোলে এসে বসো, না হলে তোমার মাইর দিব। তখন আমার হাতে ছিল একটা পেন্সিল, চিন্তা করলাম যে পেন্সিল যদি স্যারের হাতে আঘাত করি তাহলে পেন্সিলের নিপটা ভেঙে যাবে, কলম তো ভাঙবে না। তখন কলমটা আস্তে আস্তে হাতে নিলাম, স্যার আবার আমাকে জোর জোর আরম্ভ করলো। তখন আমি কলম দিয়ে স্যারের কাঁধে একটা পুশ করলাম যে আপনি যদি আমাকে এমন করেন আমি কিন্তু আপনাকে মারতে বাধ্য হবো, আর যদি চিল্লাচিল্লি করি আশেপাশের লোকজন তো জড়ো হবেই, পাশাপাশি নানা ভাই উঠে আপনার মারতে আরম্ভ করবে। স্যার বললো যে না তুমি এটা করবা না। আমি অনেক দুষ্ট, তখন দুষ্ট বলতাম না, স্যার আমি অনেক শয়তান স্যার, আপনি আমার চিনেন নাই, ই করলাম। তখন স্যার বুঝলো যে না এই মেয়ে সব মেয়ের মতো না, যাদের সাথে আমি এরকম আচরণ করি এই মেয়ে ওই মন্ত্রের মতো না। বলছে ওকে তুমি আজকে যা করছো এটা কারোর সাথে বলবা না। আমি বলছি আচ্ছা, মানে আচ্ছা বলা পর্যন্ত নিজেকে প্রোটেক্ট করলাম। এখন বাসায় যেহেতু কেউ নেই, চিল্লাফাল্লা করে খুবই রিস্কের হবে। নানা ভাই আছে, তাও 2-3 ঘর পরে চিল্লান দিলে নাও শুনতে পারে। তখন কোনোভাবে স্যারকে বিদায় করলাম, বিদায় করে পরদিন স্কুলে গেলাম। স্কুলে গিয়ে একদম হেড মাস্টারের কাছে গিয়ে বললাম যে এই টিচার যদি বাদ না দেন তাহলে আমরা টোটাল 2 এর যে ছেলে মেয়ে আর আমাদের যে গার্জিয়ান তাদের আমরা আপনার কাছে পাঠাবো। তারপর আমার সামনে স্যারকে ডাকলো, স্যার একদম অস্বীকার, না আমার সাথে এটা করিনি। তখন আমি বললাম যে এখন কাঁদা ছাড়ার কোনো উপায় নেই, যদি কাঁদে তাহলে হেডমাস্টার বুঝবে না উনি আমাকে হ্যারাস করছে। আমি কেঁদে দিলাম, এবং আমার সাথে আমার দুজন বান্ধবী ছিল। তবে বলছে যে হ্যাঁ স্যার ও কখনো মিথ্যা বলে না স্যার, মিথ্যা তো প্রচুর বলে, এখন আমাকে কাভার দিতে হলে এটা বলতে হবে যে স্যার ও কখনো মিথ্যা বলে না, এটা ওর সাথে হয়েছে। তো আমরা ওই যে প্রতিবাদ, ওই যে আমার ফ্রেন্ডের যে একটা সাপোর্ট, ওই সাপোর্টটা আমার ছোটকালের ওই বান্ধবী যদি না থাকতো হয়তো হেডমাস্টারের কাছে আমি মানে জিনিসটা প্রকাশ করতে পারতাম না। মাকে জানাবো মা চুপ হয়ে যাবে, কেন সমাজের ভয়ে, যে সেজন্য মাকে জানাইনি। তো মা একদম সরাসরি হেডমাস্টারের কাছে বলার পর 2 দিন পরে টিচার আর স্কুলে আসে না, লজ্জাতে স্কুলে আসে না, লজ্জাতে স্কুলে। মোটামুটি ছিল আমার ফার্স্ট প্রতিবাদ। এরকম আমার আরো হয়েছে অনেকের কাছে, যে দেখা যায় যে মানে একা পেলেই অনেকেই আমার সাথে এমন করতো। আমি ভাবতাম যে আমার সাথেই হয়তো এরকম হয়। ইনফ্যাক্ট প্রতিবাদ করতে হবে। এবং এই যে আমরা দেখি যে পহেলা বৈশাখে যে ঘটনাটা ঘটলো সেটা তো ধিক্কার আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি, প্রতি মুহূর্তেই আমরা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সমাজে খারাপ মানুষের সংখ্যা অনেক কম, এবং প্রতিবাদের ভাষা যদি যার উপরে অন্যায় হচ্ছে সেখান থেকেই শুরু হয়, শক্তভাবে শুরু হয়, তাহলে অন্যায় থামতে বাধ্য। আমাদের জীবনের গল্প শুরু হয়েছে মাত্র, আজকে আমরা এখানে ওয়াফ ইসলামের জীবনের গল্প প্রচার করছি। এই ওয়াফ ইসলাম আজকে অনেক নারীর কাছে অনুপ্রেরণার হবে, এবং আমি স্পেশালি বলতে পারি আজকের হ্যালো ইট 920 অনেক বড় একটা রিমার্কেবল এপিসোড ফর সবার জন্য। যাই হোক, আমরা বিরতি। ওকে, ওয়াফ ইসলামের কাছে আবার ফিরছি। জি ওয়াফি, তারপর প্রতিবাদ ছিল ভিতরে। তো আমাকে আমার ফ্রেন্ড মানে যারা ছিল আশেপাশে, আমার মা বাবা সব বলতো যে তুই তো জীবন অনেক বিপদে পড়বি। বিপদ হইলে হবে। তখন আমি ক্লাস হচ্ছে মানে 6 উঠবো। তো এটা কেন বলছে মা বাবা একটু বলিনি। রাস্তায় একটা ছেলে খুব ডিস্টার্ব করতো। আচ্ছা, সে হচ্ছে খুবই মানে স্কুলের মেয়ে দেখলেই হচ্ছে সে নোংরামি আরম্ভ করতো রাস্তার মধ্যে। তখন হচ্ছে ভোর, আমাদের স্কুল ছিল ভোরে, তো রাস্তাঘাট নীরব ছিল, সে নোংরামি করতো রাস্তার মধ্যে।
তখন একদিন দেখলাম, পরে অন্য গলি দিয়ে হাঁটা আরম্ভ করলাম। পরে চিন্তা করলাম ফ্রেন্ডরা যে কি করবো না, 3 জন মেয়ে মিলে আমরা স্কুলে একসাথে যেতাম। এখন চিন্তা করলাম যে ওর একটা শাস্তা করা উচিত, এটা বাড়ি পর্যন্ত আনা যাবে না, ও রাস্তায় শেষ করতে হবে। তো আমাদের বাড়ির কাছে বাড়ি হচ্ছিল, ইটের খোয়া ছিল, পাথর ছিল, আর হচ্ছে বাসা ছিল ইংরেশন বড়, আর ওটার মধ্যে নিলাম মরিচের গুঁড়া মিশা, ওটা হচ্ছে পানি দিয়ে ইট তৈরি করলাম, যাতে যদি মারি ওর চোখে চোখ যাতে জলে। তো কি করলাম, ইটের খোয়া গুলা আর হচ্ছে ইয়াগুলা পাথর গুলা ব্যাগে নিলাম, জিনিসটা হাতে নিলাম এবং ওড়না পড়তাম, ওড়নার নিচে লুকায় নিলাম আর কি, স্কার্পের নিচে। বললাম যে ও যে রাস্তা দ্বারা ওই রাস্তা দিয়ে যাবো আমরা। তো আমার ফ্রেন্ডরা বললো যে ওরাও একটু ভয় পাচ্ছিল। আমি বলছি ভয়ের কিছু নাই, যদি আমরা 3 জন থাকি ও একা, ওরে মায়ের আমরা টাইট বানা ফেলবো। ও যদি মারতে পারবি না, আমি বলছি তুই তো, আমি যদি মারবো তোর আমার সাপোর্ট দিবি, পিছন দিয়ে ভাইগা যাস না, তাইলেই হবে। তোমার গেলাম ওই গলি দিয়ে, ও ঠিক ওই জায়গাটাই দাঁড়ানো, ও জানে যে 3টা মেয়ে দিক দিয়ে আসবে, এবং 3টা মেয়ে যাওয়ার পর আরো অনেকগুলো মেয়ে হয়তো আসে রাস্তা দিয়ে, হয়তো আমি দেখি না। আমি রাস্তা দিয়ে গেলাম, ও তো আমাদের দেখে নোংরা আমি শ্রেষ্ঠ পর্যায়ে চলে গেল। আমি বললাম যে সবাই তোরা পিছনে রেডি হবি, একজন আমার ইংলিশ সিরিঞ্জটা নেই, আরেকজন হচ্ছে ইটের খোয়া নেয়, আমার হাতে পাথর গুলা দে। তো দিল, আমি এক হাতে হচ্ছে এন্টি কাটার দিয়ে তখন পেন্সিল শার্প করতাম, ছোটবেলা থেকে ছবি টবি আঁকি আমি। এই হাতে এন্টি কাটার, ও যদি আমাকে ধরতে আসে তাহলে এন্টি কাটার ইউজ করবো, নাহলে হচ্ছে আমি পাথর দিয়ে বা ওই যে মরিচের গুঁড়া দিয়ে সাহায্য করে দেবো। ও গেলাম, ও আমার দিকে আগায় আসতেছে, ও পিছনের মেয়েরা বলতেছে আমার ভয় লাগতেছে। আমি যে ভয় পাইস না, আমরা 3 জন, ও একা, খালি মনে রাখ ও একা কিছু করতে পারে, আমরা 3 জন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, আওয়াজ দিলে লোক নামবে। ওরা আমার 2 হাত ধরে মানে 2 হাত না, বেশি 2 হাতের এখানটা ধরে রেখে উপরটা ধরে রেখেছে বান্ধবীরা। আমি যে ভয় পাইস না, একবার আমি শুরু করবো তারপর ওরা শুরু করবে, সাহস পেয়ে যাবে, আমি জানি। তো হচ্ছে যে আমি ওর কাছাকাছি যাওয়ার পর আমাদের আগে আসতেছে, পাথর গুলা মারা আরম্ভ করলাম, পিছন দিয়ে ইটার খোয়া মারা আরম্ভ করলো। ও তো তখন নোংরা আমি বাদ দিয়ে নিজেরা বাঁচানোর চিন্তায় আছে, ও চিন্তাই করেনি এরকম হবে যে এই পিচ্ছি মেয়েরা ক্লাস 6 পড়ে, ছোট ছোট মেয়েরা আমার কি করবে। ওরা যখন পাথরের ইট গুলো মারা আরম্ভ করলাম, আমি আমার হচ্ছে ওর মাথা, আমি শরীরে মারলেও আঘাত পাবে না, আমি জানি ও মাথায় মারলেও আঘাত পাবে, এবং ও বাঁচানোর চেষ্টা করবে, সেহেতু কঠিনতর কিছু হবে না, হইলেও কি যায় আসে, ও মইরা গেলেই ভালো, আমার এটা মনে হইলো। আমি যখন মারা আরম্ভ করলাম, পিছনে বান্ধবীরা মারলো, ওরা সাহস পেয়ে গেল। আনফর্চুনেটলি ওই রাস্তা দিয়ে হচ্ছে কতগুলো ছেলে যাচ্ছিল, ছেলে আমাদের স্কুলের, মানে আমাদের একসাথে কম্বাইন্ড স্কুল ছিল। তো ওরা যাচ্ছিল, ওরাও দেখলো এই অবস্থা, ওরা এসে ওই শার্টের কলার ধরলো, শান্তা তুই যাই কি করিস, আমি এই ছিল এরকম করে আমাদের রাস্তা দেখলে, ভালো করছিস, তোরা স্কুলে যা, আমি ওরা দেখতেছি। আমি তুই পরে দেখ আমার সামনে মার, যে মারতে পারিস তাহলে ভাবলাম যে আমাদের প্রোটেকশন করতো, নাহলে আমি বিশ্বাস করি না। তারপর হচ্ছে ওরা মারলো, মারার পরে আমি ওরে একটা সাহায্য করে পুলিশে দিয়ে দেয়। তারপর পুলিশে দিলে ওরা কদিন পরে বেরোয় আবার নোংরামি করবে, ওরা এই জায়গায় শাস্তি করবো যাতে এই গলিতে কেন এই এরিয়া কখনো না দেখে। ওরা ইচ্ছা মতো ওরা মারলো, মারার পরে হচ্ছে আমি বললাম যে তোরা মারিস না, এবার আমি একটা থাপ্পড় দিই। ও যখন একটা ছোট বাচ্চার একটা থাপ্পড় খাবে, ওর ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, ও লজ্জা পাবে। তারপর আমি চট করে বললাম, আমি বলছি দেখ তুই ভাবছিস আমরা 3 জন একা, কিন্তু আমরা একা না, আমরা যদি ডাকি সবাই আসবে। এটা বলে ও চলে গেল, বলে যা বাসায়, এই গলিতে তোরা না দেখে। এইসব অ্যাক্টিভিটির জন্য আপনার মা অনেক ভয় পেত আপনাকে নিয়ে? মা ভয় পেত যে আমি একা মেয়ে, কি মানে আমি তো ছোট, ক্ষতি করতে পারে, মা নিয়ে ভয় পেত, সমাজ নিয়ে ভয় পেত, যে সমাজের লোকজন যদি জানে তাহলে তো তোরে খারাপ বলবে। আমি বলছি খারাপ বললে আমার কি যায় আসে, মানে আমার বাড়ির গেট থেকে বের হইলে আমি আর মানে বাড়িতে কি হচ্ছে ওটা চিন্তা করতাম না। তখন চিন্তা করতাম যে আমার রাস্তা দিয়ে আমি যদি নিজে ভালো চলি, আমার যদি নিজের পোশাক আশাক ঠিক থাকে, কেউ আমার টিচ করার সাহস পাবে না। আমি সবসময় নামাজ করতাম, সবসময় ওন্না ইউজ করতাম, তো আর খুব প্রতিবাদী ছিলাম। যেমন আমাকে কেউ অন্যায় ভাবে যদি ফ্যামিলির মধ্যেও কেউ বকা দিত, আমি সরাসরি আনসার করতাম যে আমাকে কেন বকা দিচ্ছেন, এই কাজটা আমি করি নাই। আচ্ছা। তারপর হচ্ছে যে আমার যখন ক্লাস 8-এ উঠলাম, তখন হচ্ছে যে গার্মেন্টস এর মেয়েদের দেখলাম, যেহেতু ছোট ছোট মেয়েরা, বহুত ছোটকাল থেকে একটা আমি একটু আগে বলেছি, তখন চিন্তা হলো যে আমি ওদের মতো, ওরা তো স্ট্রাগল করে, তো আমি দেখি আমি নিজে কিছু করতে পারি কিনা। আমি যদি নিজের কিছু খরচ নিজে বহন করতে পারি, তো দেখলাম যে আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে ছোট ছোট, যাদেরকে পড়ানো যায়। ওদের ফ্যামিলির কাছে গেলাম, বললাম যে আপনার বাচ্চাটাকে আমাকে দিয়ে না, আমি ওরা সরাসরি শেখাবো। তখন বলতেছে যে তুমি তো এইটা বড়, তুমি তো আরো ভালো স্টুডেন্ট পেতে পারো। তখন এলাকায় অনেক টিচার, যে ওরা অনেক ভালো টিচারই করছে। আমি এত ভালো তো টিচার এখন করতে পারবো না, আর আমার ফ্যামিলি ছিল একটু ধার্মিক, মানে মেয়েদের বাড়ি থেকে তো বের হওয়া যাবে না, তুমি বড় মেয়ে, তোমার বিয়ে হয়ে যাবে, মানে এরকম একটা ইয়ে ছিল। যে বড় যেহেতু আমাকে পুরো অনেকগুলো বিপদে ফেস টু ফেস, ফ্যামিলির যে বাধা
ফ্যামিলির সাপোর্ট জি। সবই আমি পেয়েছি। ওকে। তো দেখা যাচ্ছে যে তুমি বাইরে যে পড়ো না, তুমি বাসায় পড়ো, যখন দেখতো যে আমি নিজের রুমে বসে বাচ্চা পড়ছে, তখন আর ফ্যামিলি কিছু বলতো না। তো ওই 50 টাকা 100 টাকা দিয়ে আমার শুরু। এবং যখন আমি 8 ফাইনাল দিই, তখন আমাকে ফার্স্ট দেখতে আসে। দেখতে আসে মানে হচ্ছে আপনার বিয়ের ব্যাপারে? বিয়ের ব্যাপারে দেখতে আসে। তখন খুব মন খারাপ যে আমি এত ছোট, আমার বিয়ে দিয়ে দিবে। তোমার দেখতে আসার কোনো ঘটনা মনে আছে? হ্যাঁ, আমার পুরোপুরি মনে আছে। একটু শুনি। ফার্স্ট যেদিন দেখতে আসলো, আমি স্টুডেন্টে পড়াচ্ছিলাম। তো মা বলছে যে মার সাথে আরো কেউ ছিল, নানু ছিল। আচ্ছা। নানু আর দাদু। তো বলতেছে যে শান্তা একটু রেডি হো। সে রেডি হবো কেন? বলছে তোর দেখতে আসবে। আমি কে দেখতে আসবে? বলছে যে একটা প্রস্তাব আসছে, তোমাকে দেখতে আসবে। আমি আমার দিকে তাকালাম, দেখলাম মার চোখে ছলছল পানি। মানে মাও চাচ্ছে না, কিন্তু মা তো, আমি যেহেতু যৌথ ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে, তার উপর একটা প্রেশার থাকে যে তোমার মেয়ে, জি, সবারই একটা ওপিনিয়ন থাকে। ওপিনিয়ন থাকে। তো মার চোখে, মার যখন চোখে পানি দেখলাম, তখন হচ্ছে আমি আর কিছু বলি নাই। আমার খুব মন খারাপ, মানে এখনো ভাবলে চোখে পানি আসে যে আমি আমার ওই লাইফটা মানে খুবই এত কষ্টে গেছে। মানে কিছু হলে দেখতে আসতো চলো। তো ফার্স্ট যেদিন দেখতে আসলো, আমি শাড়ি পরে গেলাম, সামনে গিয়ে বসলাম, আমার ঘুমটা খুললো, চুল দেখলো। আমি তখন এইটা পরি, মোটামুটি বড়ই। তো চুল দেখলো, আমি ফুপুদের দেখতাম যে এরকম করে দেখতো। তারপরে হাতটা হাতে নিল, মানে ওই একটা মহিলা আর কি, হাতে নিয়ে আমার চামড়া ঘষা আরম্ভ করলো যে আসলে ফর্সা না কালো, নাকি মেকআপ দিয়ে এরকম হয়েছে। ও মাই গড। তারপর বলতো তুমি হাঁটো তো। হাঁটা শুরু করলাম, বলে শাড়িটা একটু উঁচা করে হাঁটো যাতে তোমার পাটা দেখা যায়। আমার কিছু করার নাই, মানে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 50 জন। আমার দাদুর বাড়ির, নানুর বাড়ি আরো আছে 36 জন, ওটা আলাদা। মানে আমার পাশে তখন প্রায় 80 জনের মতো লোক বসা। আমি একা, শুধু আমার মা আমার পিছনে দাঁড়ানো, ছোট ভাই বোন সবাই খেলতেছে, ওরা সবাই ছোট। আনফরচুনেটলি দেখতে হাঁটো বলছেন পাশে। আমি শুনতেছি যে ওই মহিলা বলছে দেখি মেয়ের পা সোজা আছে নাকি বাঁকা। তা আমি পা উঁচা করে হাঁটলাম, আমাকে আবার নিয়ে গেল দরজার বাইরে, মানে ড্রয়িং রুম থেকে বেরোয় আমাকে মানে উঠানে নিয়ে আসলো। উঠানে এনে আমাকে আবার ভালো করে দেখতেছে, গলা টলা ডলে ডলে দেখতেছে যে মেয়ে কালো না ফর্সা। হ্যাঁ, তারপর বললো যে তোমার নাম কি? আমি বললাম এটা। বলছে তুমি কোন ক্লাস? 8-এ। এখন ওনারা বলতেছে 8-এর পর আমি বিয়ে করে নেওয়া ভালো, কারণ এটা হচ্ছে একদম ঘরে পিঠায়, মানে একদম ছোট এজের মেয়ে বিয়ে করে নিয়ে গেল, ওরেই বড় হবে আমাদের সামনে, কোনো সমস্যা নেই, কোনো প্রেমের কোনো ঝামেলা নেই। তারপরে আবার ভিতরে নিয়ে বসায় বললো যে তোমার আঙ্গুলগুলা দেখি। আঙ্গুলগুলা দেখালাম। তা বলতেছে তোমার হাত তো অনেক শক্ত, তুমি কি করো? আমি বলছি আমার হাত শক্ত? আমার হাত মোটেই শক্ত না, মানে তাদের একটা উছিলা ছুতা, মানে এটা দিলে দেখে আমি কি বলি। আমি বলছি যে আমি তো আমি শুধু স্কুলে গিয়ে লিখি, বাসায় এসে লিখি, আর স্টুডেন্টদের পড়াই, লেখালেখি কাজ, লিখতে গিয়ে হয়তো হাত শক্ত হয়ে গেছে। এটা শুনে আমার বড় কাকা আবার থামাই দিল যে না, এটা আবার কেমন কথা বললেন, মেয়ের হাত শক্ত হবে, এটা বড় মাত্র। তারপরে ওর লোক চলে গেল এবং তারা বলে গেল মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, মানে পারলে তখনই আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, মানে ওই দিনই আমার কাবিন হয়ে যায়, বিষয়টা এরকম। তারপর আমি কোনোভাবে মারা চাপালাম, মা ছেলে কি করে? বলছে ছেলে বিক্রমপুরে মুদির দোকান আছে। আমার তো আমি বলছি ছেলে দেখেছিলেন আপনি? হ্যাঁ, ছেলে দেখছি যে ও বসা একদম অজপাড়া, মানে গ্রামের একটা ছেলে যেরকম হয় সেরকমই বসা, ও কোনো কথা বলেনি। ওই ওর মা বাবা যারা ছিল ওর সাথে, ওরাই বলতেছে। এখন আমার মাথায় চিন্তা আমি তখন বিয়ে করবো না, আমার এটা যে কোনো ভাবে আটকাতে হবে। কি করলাম, বা ঘরে গিয়ে বললাম মা ছেলে না আমার পছন্দ হয়নি। বলছে কেন? আমি মা মাত্র নন মেট্রিক, বিয়ে মেট্রিক পাস করা নাই, একে ফেল টু ছেলের সাথে আমি ক্লাস 8 এর কেমনে বিয়ে দেবো? তুমি এক কাজ করো, ইন্টারমিডিয়েট একটা ছেলে খুঁজো। মানে আপনি বিয়ে বসবেন এটা বলতেছেন না, কিন্তু আপনি ডিফারেন্ট অপশন দিচ্ছেন। দ্যাট ইজ ইন্টেলিজেন্ট। ওকে, বিয়ে বসবো না যদি বলি, তাহলে হচ্ছে ফ্যামিলি প্রেশার দেবে। কেন বিয়ে করবে না? ও নিশ্চয়ই ছোটকাল থেকে প্রেম করা আরম্ভ করছে। প্রেম অবভিয়াসলি আমি ক্লাস 6 থেকেই করতেছি। ওকে, আমরা সেই গল্পে যাবো। হ্যাঁ, ক্লাস 6 থেকে করছি। তো একটা ছেলে ছিল, ও হচ্ছে ইন্টারমিডিয়েট, আমার টিচারের কাছে একসাথে পড়তাম আমরা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিল। তো খুব ট্যালেন্ট ছেলে ছিল। ছেলেটা হচ্ছে মাদারীপুর বাড়ি ছিল। ক্লাস 6-এ যখন আমি টিচারের কাছে পড়ি, তখন ওই টিচারের শালা ছিল ওই ছেলে। তারপরে ওর সাথে অ্যাফেয়ার, মানে ও হওয়াটা খুব ইন্টারেস্টিং। ওর নাকের উপর ঘামতো, তো ওইটা আমার খুব ভালো লাগতো যে নাকের উপরে ঘামে, এত কিউট লাগে দেখতে একটা ছেলেকে। ছিল ছোটখাটো গ্রামের ছেলে যেরকম হয়। আমি বললাম যে ওর নাম না বলি,
তো ফার্স্ট প্রপোজাল ওই ছেলে আমাকে করে। ওকে। আমরা যখন একসাথে বড় টেবিলে পড়তে বসতাম টিচারের কাছে, টিচার কারেন্ট চলে যেত, তখন ও আমার খাতাটা নিয়ে আমার লিখলো যে তুমি আমাকে নিয়ে কি ভাবছো। আমি তো দুষ্ট, আমি বলছি যে আপনার নিয়ে কি ভাবার কি আছে। তারা বলতেছে যে ভাবার কিছু নাই, মানে তারা আমি বলছেন যে আপনাকে নিয়ে ভাবার কিছু নাই, তো আপনার নাকের উপরে যে ঘাম ওইটা আমার খুব কিউট লাগে। তো ওই ছেলে আমাকে বললো যে কিউট লাগে, তাহলে তো তুমি আমাকে ভালোবেসে ফেলছো। ভালোবাসা তো কি আমি জানি না। তখন বলতেছে যে ভালোবাসা লাগবে না, তুমি আমাকে পছন্দ করো না, তুমি এটা বলো। আমি বলছি হ্যাঁ, আমি আপনারও পছন্দ করি, আমার টিচার তারও পছন্দ করে। তারপরে ও বললো যে আসলে ফান করতেছি না, যদি তুমি আমাকে লাভ করো তাহলে আমাকে বলো। আমি যদি আপনাকে ভালোবাসি এটা না বলে আপনি আরেকটা মেয়েকে ভালোবাসবেন। তখন আস্তে আস্তে মানে লেখি সব কথা বলতে পারতাম না টিচার সামনে। টিচার দেখতো যে আমি লিখতেছি, টিচার দেখতো আবার অপর পেজে গিয়ে আবার ঠাস করে লিখে ওই ছেলেকে দিয়ে পাশেই বসতো, ও ইন্টারমিডিয়েট পড়তো। তারপর হচ্ছে যে বললো যে কালকে তো দুলাভাই থাকবে না, যেহেতু শালা, ও যে কালকে দুলাভাই বাসা থাকবে না, আমার কাছে তোমাদেরকে পড়তে বলবে। তাহলে তো খুব ভালো একটা সুযোগ পাওয়া যাবে, তাই না? আমি এমনি বলতেছি, আমি দুষ্টামি করতে বলতেছি যে দুষ্টামি করো না, কালকে আসো। তো পরের দিন আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি। কারণ আমার যেহেতু ছোটবেলায় কিছু ঘটনা আমি বলেছি, আমি চাই না আমি হেরাজ হতে, যদি ভালোবাসি সত্যিকার অর্থে ভালোবাসবো, হেরাজ হতে পারবো না। তো ছেলেদের দিয়ে তখন একটু ছেলেদের উপর একটু বিশ্বাস কমে আসে, যে আবার বিশ্বাসটা বেড়ে যায় তখন ভাইয়ারা বাসায় আসে। আমার ভাইরা তো এরকম না। তাহলে চিন্তা করলাম সব ছেলে এরকম না। তারপর একদিন বাসায় গেলাম, তো ও আমাকে প্রপোজ করলো। প্রপোজ করার পরে বললো যে আমার কি ভালো লাগে তোমার, হচ্ছে তোমার নাকে যে ঘামে এটা আমার ভালো লাগে। তোমার কি ভালো লাগে জানো? আমার তো কিছু ভালো লাগে না, আমি তো দেখতে সুন্দর না, আমার কি ভালো লাগে তোমার? বলছে তোমার চোখ গুলা খুব ভালো লাগে, তোর চোখ গুলা খুব বড়। আমি কেন ভালো লাগে? গরুর চোখ এই জন্য। বলতেছে যে না, তুমি খুব কিউট, ছোট একটা মেয়ে, খুব প্রতিবাদ, আর তোমার ভিতরে একটা শক্তি আছে যেটা তুমি কাজে লাগাতে পারো। তো ওই থেকে আমার অ্যাফেয়ার শুরু, জীবনের প্রথম ভালোবাসা। তো টিচার দেখলো যে আমাদের মধ্যে খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে। টিচার পরে মাকে জানালো, মা দেখতো ওই ছেলের ফার্স্ট অক্ষর ছিল পি। তো আমি সবকিছু পি বেসিক কিনতাম, একটা চাবির রিং ওটার মধ্যে পি লেখা, ওটা কিনতাম। তো মা কিছু কিছু বুঝতে পারতো, বুঝতে পেরে বলতো যে তুই যেরকম করতেছিস তো বাবা জানলে তো সমস্যা হবে। আমি কি করতাম, কিছু করি না। তখন ওই যে ক্লাস 8 আমি যখন প্রথম বিয়ের প্রস্তাবটা না খুঁজলো না, মা বুঝতে পারলো যে আমি ওর কারণে না করতেছি। মা আমাকে সরাসরি বললো না, মানে সবাই চলে গেলাম, বললাম যে মা, সবার সামনে বলছে মা অন্য ছেলে দেখো, ইন্টারমিডিয়েট ছেলে দেখো। ওই ছেলে তো ইন্টারমিডিয়েট পড়তো, মানে সেকেন্ড ইয়ার। মানে আমি ঘুরাই ফিরে ওইটার দিকে নিয়ে যাচ্ছি। তখন আমার কথা হচ্ছে বিয়ে যদি করি ইন্টারমিডিয়েট ছেলে এখন করবো না। আমার জীবন ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি বড় কিছু না হইতে পারি, কিন্তু কিছু মহিলাদের নিয়ে আমি কাজ করব। কারণ এই যে ছোট ছোট মেয়েরা গার্মেন্টস এ যাচ্ছে, ওদের নিয়ে আমি কাজ করব। মানে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল। ওই সময় না, ওই আরো আগে থেকে ছিল। ওই সময় এটা আরো বেশি শক্তিশালী হওয়া আরম্ভ। তখন বললো যে আমি ওই ছেলেকে জানালাম যে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসছে। বল দেখো, আমি বলছি বিয়ের প্রস্তাব আসছে বলে তোমাকে আমি বিয়ে করতে বলতেছি না, তোমার আমার বিয়ে করানো সম্ভব না, তুমি কত ছেলে আমি করতে পারবো না। ওই ছেলেরা ছিল গরিব, ওরা দিন আনে দিন খায় এরকম ছিল, আমি যার সাথে অ্যাফেয়ার করি ফার্স্ট। তো ওর বাবার মাদারীপুরে ছিল হচ্ছে কৃষক ছিল। তো ও ঢাকায় এসে খুব স্ট্রাগল করে পড়তো। স্ট্রাগলের কারণে এবং মেধার কারণে আমরা পছন্দ করি। ও করলো কি, চলে গেল হচ্ছে ইন্টারমিডিয়েট যখন আমি পরীক্ষা দিল তখন ও গ্রামে চলে গেল, এবং এটা ঢাকায় কিছু সন্ত্রাসের কারণে। ও কলেজ থেকে ফেরার সময় ওকে রাস্তায় সন্ত্রাসীরা ধরলো, তো সবকিছু নিয়ে নিল এবং বললো তুই যদি ঢাকায় থাকিস তাহলে তোর ক্ষতি হবে। খুব ভীত টাইপের ছিল, যেহেতু গ্রাম থেকে আসছে, ও গ্রামে চলে গেছে। তখন মা বললো তুই কি ওরে বিয়ে করতে চাস? ওরে বিয়ে করতে দেরি হবে। আমি মা, আমি ওরে বিয়ে করতে চাই না, তোমার ইন্টারমিডিয়েট একটা ছেলে খোঁজো। যেহেতু আমি এইটাই পড়তেছি, আমার ওই ছেলে না, আমি ইন্টারমিডিয়েট একটা ছেলের বিয়ে করবো। মানে আমার কথা হচ্ছে তখন কোনো না কোনো ভাবে আটকানো, বিয়েটাকে ঠেকানো। ক্লাস 8 তখন হচ্ছে আমি আস্তে আস্তে চেষ্টা করি যে আমার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আমার বিয়ের আরো প্রেশার দিবে, আমার আস্তে আস্তে গন্ডি পেরিয়ে বাইরে যেতে হবে। আমার ফুপু, সবচেয়ে ছোট ফুপু, এই কারণে বিয়ে অনেক দেরিতে হয়েছে। যখন তার 30 বছর তখন তার বিয়ে হয়েছে। তার জন্য এমন এমন ছেলে আসতো, সে পড়াশোনা করতো, এমন এমন ছেলে আসতো যে বিয়ে করার যোগ্য না। আমরা এই ছোটরা বলতাম যে এই ছেলে পছন্দ না, এই ছেলের ফুপা হিসাবে নেওয়া যাবে না। তখন মা বলতো যে তুই তোর ফুপুর বিয়ে যেভাবে ভাঙাই দিস তোর তো পারবি না। আমি না পারি, তবে আমারটা বিয়ের ভাঙাও দরকার নেই মা, তুমি ছেলে খুঁজো। আমি যখন ছোট, আমার তো আরো, আমি বড় হলে আরো সুন্দর হবো দেখতে, তখন একবার ভালো ভালো ছেলে। তখন আমি ছেলে বললাম যে তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা বন্ধ করো না,
আমি দেখি কিছু করতে পারি কিনা, যদি আমি এক্সট্রা ইনকাম ঘরে দিতে পারি তাহলে আমার বিয়ে আটকানো সম্ভব। প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির সময় হয়ে গেল। গল্পের মোড়টা কোথায় ছিল, কোথায় এসে দাঁড়িয়েছে এবং কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, ইভেন্ট ইউ কান্ট ইমাজিন। আজকে আমাদের এখানে জীবনের গল্প বলছে ওয়াফি ইসলাম, তার জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে। ওয়াফি ইসলাম আসলে সমাজে পরিচিত একজন মুখ। তার পুরো জীবনের গল্প যদি আপনারা শোনেন তাহলে হয়তো অনেকেই তাকে চিনবেন। এবং এই ওয়াফি ইসলাম আজকে অসংখ্য নারীর, যারা আজকে হ্যালো 8920 কান পেতে আছেন, এবং অসংখ্য শিশু যারা আমরা বিশেষ করে কিশোর যারা শুনি জীবনের গল্প, তাদের জন্য অনেক বড় একটা মডেল হবেন, অনুপ্রেরণার জায়গাতে তারা ওয়াফি ইসলামকে খুঁজে পাবেন নিজের অন্তরের মধ্যে। এটা আমি চ্যালেঞ্জ দিয়েই বলতে পারি। আমরা ফিরে আসতে চাই ভাঙা যায় সেই চিন্তা ভাবনায়, এবং সেটা কাজ করছিল না। তো আপনি আপনার যিনি সেই সময়ের মনের মানুষ তাকে বললেন যে আলটিমেটলি তুমি তোমার মতো পড়াশোনা করো, আমি বাইরে থেকে কিছু ইনকাম করে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারি কিনা। তারপর হচ্ছে আমি স্টুডেন্ট পড়ানোর পাশাপাশি আমি একটা স্কুলে জয়েন করলাম, যেটা হচ্ছে কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প। ওই যে ছোট বাচ্চাদের যে যারা কাজ করছে ওদের যে শিক্ষাটা। ওটা আপনি স্টুডেন্ট হিসেবে ভর্তি হলেন? টিচার হিসেবে। ওরা কিছু স্টুডেন্ট খুঁজছিল যারা হচ্ছে এই টিচারদেরকে পড়াতে পারবে। তো আমি ওই স্কুলে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমি টিচার হলাম। তো আমি ওদের নিয়ে ফার্স্ট কাজ করার সুযোগ পেলাম। তো তখন আমি ওদেরকে পড়াতাম, পাশাপাশি আমি ওখানে স্যালারি দিত মাত্র 1500 টাকা মাসে 1500 টাকা স্যালারি দিত। তখন আমি ওইটা ফ্যামিলিকে দিতাম। বললাম মা আজকে আমরা এই মাছ খাবো, ওইটা করবো, মানে সরাসরি দিলে তো বলবো যে মেয়ে ছোট বড় হয়ে গেছে, ইনকাম করে, ফ্যামিলি বলবে। এই জন্য মাকে বলতাম মা আজকে চলো আমরা এই টাকা দিয়ে আজকে এটা খাই। মানে মাকে বুঝালাম যে আমি স্বাবলম্বী। মা বুঝলেই তো সবাইকে বুঝাবে, আমার বিষয়টা ছিল এটা। মা বলতো যে তুই টাকাটা জমা, তুই ঈদের ড্রেস কিনবে এটা দিয়ে। তাহলে ঈদের ড্রেস কিনবো, আচ্ছা ঠিক আছে। টাকাটা জমাতে দেখা গেল যে মানে ওই টাকা দিয়ে ঈদের ড্রেস কিনা, আমার ছোট ভাইকে কিছু দেয়া, ওইভাবে বিষয়টা শুরু হলো। আমার ছোট ভাইকে আমি ভীষণ ভালোবাসি, ওকে, ওর নাম হচ্ছে সীমান্ত। ও আমাকে প্রচন্ড সাপোর্ট করে সব ব্যাপারে। আমি বলবো আস্তে আস্তে ওর বিষয়টা বলবো। দেখা গেল যে আমি তখন মাকে দেখতাম যে নকশিকাঁথার কাজ করতো। তখন মাকে বললাম যে মা আমি কাজ শিখতে চাই। না তুমি কি কাজ শিখবা, আমার জীবন গেছে কাজ করতে করতে, তোরটাও যাবে। আমি বলতেছি যে না মা আমি কাজ করবো। তখন মা আমাকে খুব মার দিল যে না কাজ শেখা যাবে না। তো দেখা গেল যে আমি আগ্রহ নিয়ে বসছি এবং কাজটা আমি 3 দিনে শিখেছি। আপনার মার কাছ থেকে কাজ নিয়ে? মার কাছ থেকে কাজ নিয়ে। মা খুব যে 3 দিনে কাজ শিখে ফেললি, তখন মা বুঝে না ওই কাজটা কি ধরনের কাজ ছিল এটা? ওটা ছিল কাঠচুপির কাজ, হাতের কাজ। আচ্ছা, কাঠচুপির কাজ। হ্যাঁ। তারপর হচ্ছে যে মা আমি তোমার কাছ থেকে কাজটা শিখেছি, এখন তুমি আমাকে কাজ দাও। তো আমার মা বলছে যে তুই কিভাবে কাজ নিবি? আমি বলছি তুমি কেন ওয়ার্কার যেভাবে টাকা দাও আমি কাজ করবো, আমাকে ওই হিসাবে টাকা দিবা, পারলে একটু বাড়াই দেবো। না তোমাকে কেন বাড়াই দিব, তুমি তো আমার মেয়ে হয়েছে, কি হয়েছে, ওয়ার্কারদের যা দিব তোমাকেও তাই দিব। তাই আমি বলছি ঠিক আছে মা, আমি এখন তুমি মেয়ে ভাববা না, আমি তোমার অঙ্গন ওয়ার্কার, তুমি আমাকে ওইটা ভাববা কাজের সময়। আপনার মার আন্ডারে কতজন কর্মী কাজ করতো? আমার মার আন্ডারে তখনকার সময় কাজ করতো 70 জন। 70 জন। আচ্ছা, ওনারা কাজ করে করে আপনার মাকে দিতেন, আপনার মা এগুলো নিয়ে কোম্পানিকে দিতেন? কোম্পানি দিতে। আচ্ছা। তো মাকে কাজ করলাম, মা আমাকে স্যালারি দিত। এবং কিছুদিন পরে দেখা যায় যে ওই যে ছেলের সাথে আমি অ্যাফেয়ার করতাম, আমার টার্গেট ছিল ওরই বিয়ে করবো, এখন না 10 বছর পরে বিয়ে করবো। তাহলে আমি ছেলের বললাম দেখো আমি বাইরে একটা কাজ পেয়ে গেছি, আমার মার থেকে শুরু করছি এবং কর্মজীবী শিশুদের স্কুলে আমি পড়াচ্ছি। সেটা আমি আস্তে আস্তে কিন্তু এখন নিজের কেরিয়ার নিজে ডেভেলপ করার চেষ্টা করতেছে। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি হচ্ছে ক্লাস 8 এ। ক্লাস 8 এর স্টুডেন্ট। এই জিনিসগুলো কিন্তু খুবই মার্ক করার মতো। ক্লাস 8 এর স্টুডেন্ট, তার ভেতরে কত সুদূর প্রসারের চিন্তা ভাবনা। ওকে, বলুন। তারপর হচ্ছে বললো যে ঠিক আছে আমার তো ইন্টারমিডিয়েট শেষ, আমি ফাইনাল পরীক্ষা দিব সামনে। ও তখন ঢাকায় থেকে গ্রামে চলে গেছে ইন্টারমিডিয়েটের মাঝখানে। তো আমি বলছি ঠিক আছে তুমি তোমার ই করো, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তখন মোবাইল ফোন ছিল না, আমরা টেলিফোনে কথা বলতাম। ওর গ্রামে একটা ঠিক মোবাইল, তখন তো অত্র এলাকায় দেখা যেত একটাই টেলিফোন। তখন আমি 12 টাকা মিনিটে কথা বলতাম। দেখা যেত যে কিছু টাকা আমার টেলিফোন বিলিয়ে চলে যেত। চিঠি দিতাম যে টেলিফোনে এত টাকা খরচ না করে চিঠি পাঠাই দিই। মানে খুবই মজার প্রেম করছি আমি চিঠি তৈরি। তখন দেখা যেত যে পাশাপাশি যখন কাজটা নেই তখন ও বলতেছে ঠিক আছে আমিও দেখি কিছু করতে পারি কিনা। আলটিমেটলি ছেলের পড়ালেখাটা বন্ধ হয়ে গেল, নিজেই করে দিল। কেন? ফ্যামিলি ওর পড়ালেখা টানতে পারতেছে না, এফোর্ড করতে পারছে না। ও কিছু করার চেষ্টা করতেছে, পারতেছে না, গ্রামে তো কিছু করা সম্ভব না। তাই আমি বললাম তুমি টিচারই করো। তো আমার কথা শুনে একটা কোচিং সেন্টার জয়েন করলো। জয়েন করার পরে ওর সাথে আমার প্রায় 4 বছর কোনো যোগাযোগ হয় নাই। জয়েন করার পরে? হ্যাঁ।
তখন আমি ক্লাস 8 এর থেকে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তখন ওর সাথে আমার আবার যোগাযোগ হলো। এই 4 বছর যোগাযোগ হলো না কেন? কোনো কারণ ছিল? কারণ ছিল হচ্ছে ও পড়াশোনা বন্ধ করে দিয়েছে, এই লজ্জায় ও আমার সাথে যোগাযোগ করতো না। ওহো। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আমি ওকে খুঁজে বের করলাম যে ও কই। 4 বছর তো ইম্পসিবল একটা লোকের সাথে টিকে থাকা। আমি শুধু ওর কথাটা শেষ করে আমি একটা কথা বলবো। তারপর হচ্ছে যে ওরকে আমি খুঁজে বের করলাম ওর ফ্রেন্ডের মাধ্যমে। ওর ফ্রেন্ড থাকতো ফকিরাপুর। অনেকদিন আগে আমাকে বলছে, যখন এইটাই পড়ি তখন বলছে যে আমার একটা ফ্রেন্ড থাকে ফকিরাপুর এমন এমন জায়গায়। ফকিরাপুর কোথায় বলছে এটা আমার মনে নেই, শুধু মনে আছে ফকিরাপুর বলছে। আমি আমার স্কুলের ফ্রেন্ডকে নিয়ে আমি ফকিরাপুর চলে গেছে। পুরো এলাকায় ফকিরাপুর ঘুরে ওই ছেলেটাকে আমি খুঁজে বের করছি। পুরো ফকিরাপুর তো অল্প জায়গা না, অনেক বিশাল বড় জায়গা। তো খুঁজে বের করলাম। ওই ছেলে বললো যে শান্ত তুমি আমাকে কিভাবে খুঁজে বের করলা? তা আমি বললাম যে ভালোবাসা যখন টান দেয় তখন হচ্ছে যে গভীর জল থেকেও মাছ তুলে নিয়ে আসা যায়। পারভেজ তো এখন মাছ হয়ে গেছে, ওরে ও কই? তখন বলছে ও তো ওই যে পড়ালেখা বন্ধ করেছে, এখন পড়ালেখা স্টার্টই করে নাই। আর ওর ফ্রেন্ড তখন মেডিকেলে ফাইনাল ইয়ার আছে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তার মানে ও যদি এখনো পড়ালেখা শুরু করে তার মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারও থাকবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি ওরা খুঁজে বের করেন, আমার কাছে আসতে বলেন। তারপর আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমার কাছে আসলো, বললো যে দেখো এই অবস্থা, আমি তোমার না, আমাকে তুমি ভুলে যাও। আমি তো ভুলে যাও তত সহজ না, তাহলে 4 বছর আগে কেন বললাম না? 4 বছর পর সেখানে ভুলার কথাটা বলতেছো। তারপরে ওই ছেলে বললো যে আমার তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না, আমি যদি লাইফে কিছু করতে পারি তাহলে তোমার কাছে ফেরত আসবো। আমি বলছি সেটা কবে? তুমি ফেরত আসতে আসতে তো আমিও নাও থাকতে পারি, আমি তো ফ্যামিলির বড় মেয়ে। তখন বলতেছে যে না, আমি যদি ফেরত আসতে পারি তাহলে পরে আসবো। আমি বলছি ঠিক আছে, আমি অপেক্ষা করছি। 4 বছর অপেক্ষা করছি, আমি তোমাদের 12 বছর অপেক্ষা করতে পারবো, দেখি তুমি কি রেজাল্ট দাও। তারপর হচ্ছে যে এই যে স্কুলে পড়াতাম, পড়াশোনার পাশাপাশি ওই ছেলেটা আমার খুব পেইন দিত। পেইন দেওয়ার পরে আমি আবার ক্লাস 9 এর দিকে ফিরে যাই। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের কথা। 9 এর দিকে ফিরে যাবো এই কারণে যে তখন থেকে আমার সংগ্রাম শুরু হয়ে গেছে জীবনের। কিভাবে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলাম 9 থেকে। ওই যে মা কিছু স্টুডেন্ট দিল যে তুমি যে কারচুপির কাজটা শিখেছো, তুমি তখন ওই ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তখন আমার মনের ভিতরে খুব অশান্তি যে আমি যদি কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি ছেলেটার ভুলে থাকবো। তখন মাকে বললাম যে ঠিক আছে মা, আমাকে তুমি স্টুডেন্ট দাও, আমি ওদের কাজ শিখাবো। স্টুডেন্ট বলতে অনেক বড় বড় মহিলা, মানে আমার কাছে তো স্টুডেন্ট। তো মা বলতেছে যে তুমি কেন তো কাজ করতে চাইতেছো, তোমার তো বিয়ে দিয়ে দেবো। আমি দাও না, ছেলে খুঁজো, সমস্যা কি? তখনও আমি ছেলেরা ভুলি নেই, 4 বছরের মাঝখানে আমি বলছি যে বিয়ে দাও, ব্যবস্থা করো। যেহেতু আমার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না, আমার তোর খুঁজে বের করতে, আমার ভিতরে তোর ফিলটা আছে। তখন আমি বললাম যে মা ওকে, তুমি আমাকে কাজ দাও। তো মা আমাকে কিছু ওয়ার্কারের কাছে পাঠালো। আমি ওদেরকে 6000 টাকা করে কাজ শিখালাম, কারচুপির কাজ, জনপ্রতি 6000 টাকা। আচ্ছা, কারচুপির কি ধরনের কাজ এটা? শাড়ির উপরে বড় ফ্রেমে বড় কাপড়ের উপর কাজ করা হয়, কিন্তু এটা শাড়ির কাজ ছিল না, ছিল হচ্ছে গ্রিটিং স্কার্ট, যেটা হচ্ছে গিফট কার্ড। বাইরে যে প্রোডাক্ট আছে, মানে জার্মানি, ইজিপ্ট, বাইরের কান্ট্রি তার খুব চাহিদা। ছোট ছোট গ্রিটিংস কার্ড, যেটা হচ্ছে মানে ওরা খুব ইউজ করে, খ্রিস্টানরা বিভিন্ন অকেশনে ওরা দেয় গ্রিটিংস কার্ড। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে ওই মহিলাদের কাজ শেখানোর পরে মহিলারা বললো আমরা যে কাজটা শিখবো, আমরা এটা কোথায় কাজ করাবো, আমাদের তো উপায় নেই, ঘর থেকে বেরোতে পারবো না, তুমি তোমার মাকে দিয়ে দেখো না আমাদের কাজগুলো সেল করাতে পারো কিনা। মানে ওরা কাজের প্রোডাক্ট গুলো কোথায় সেল করবে? হ্যাঁ, তখন আমার বললাম যে আন্টি চিন্তা করেন না, আপনার কাজ করেন, আমি কাজটা শিখেন ভালো করে। কেউ 3 দিনে, কেউ শিখলো, কেউ 7 দিনে শিখলো। তো ওরা বললো যে কাজটা আমরা করতে থাকি, তুমি দেখো এটা কোথাও দিতে পারো কিনা। আচ্ছা, ওদের কাজ হচ্ছে মাত্র শুরু, ওরা খুব স্বল্প পরিমাণে কাজ করতে পারে, ওইটা দিয়ে একমাত্র কার্ড তৈরি করাই সম্ভব। আচ্ছা, শাড়ির কাজ এখন ওনারা পারবে না। তারপর হচ্ছে যে ওরা আমাকে কাজটা দিত, আমি ছোট ছোট নিজেই কার্ড তৈরি করতাম, যেহেতু মা তো ডিজাইন অফিস থেকে পেতো, ওটা দিয়ে ওয়ার্কার দিয়ে কাজ করাতো। আমার আম্মুর ওই জিনিসটা ছিল না যে নিজে কিছু করি, তাহলে আমি ওদের ছোট ছোট কাজ দিয়ে আমি ছোট ছোট গ্রিটিংস কার্ড তৈরি করতাম। তখন চিন্তা করলাম যে আমার তো এখন ওদের কাজ শেখানো শেষ, আমার এখন আর কোনো কাজ নাই, কিন্তু আমার তো ব্যস্ত থাকতে হবে অন্তত ওই ছেলেটারা বুঝা থাকার জন্য এবং আমার স্বপ্ন পূরণের জন্য। আমি তো ওই রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করলাম। স্বপ্ন তো পূরণ হবে কিনা জানেন, এটা ভবিষ্যতের ব্যাপার, তবে ওই রাস্তাতে হাঁটতে থাকি যাতে আমি বিজি থাকতে পারি এবং এই যে মহিলাগুলো তৈরি করতেছি, আমি যে মানুষগুলো তৈরি হচ্ছে আমার হাত দ্বারা, ওনারা যাতে তাদের কাজটা ফেলানো না যায়। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একটু জানার জন্য, পরিষ্কার করার জন্য বলছি, তখন আপনি 4 বছরের ব্রেকে ছিলেন নাকি আলটিমেটলি ছেলের সাথে আপনার মিট হওয়ার পরে ব্রেকআপ হয়ে গেছে তখনকার? 4 বছর অপেক্ষা ছিলাম, অপেক্ষার সময়টাতে আপনি কাজটা করছেন। ওকে, একটা মানুষ যখন
আলটিমেটলি কোনো ছেলের চিন্তা করে, কোনো অ্যাফেয়ারের চিন্তা করে, তখন তার মাথা হ্যাং থাকে। একদম 99% ব্লক। আমি চাচ্ছিলাম যে আমি ব্লক হয়ে যাই, তাহলে তো আমার কেরিয়ার শেষ। আমার তো কেরিয়ারও ভাবতে হবে, ওই ছেলেকে নিয়ে ভাবতে হবে, আমার ফ্যামিলি নিয়েও ভাবতে হবে, প্লাস বিয়েটাও আটকাতে হবে। বিয়ে তো আটকাতে হবে। কারণ বিয়ে না আটকালে ছেলে বিয়ে করুক আমাকে না করুক, কিন্তু আমার তো আমার স্বপ্ন আছে একটা। প্রত্যেকটা মেয়ে যেমন যেহেতু ছোটকাল থেকে একটা স্বপ্ন দেখে, ওটা তো আমার ফিল করতে হবে। তখন আমি টুকটাক ছবি আঁকতাম, একটা আর্টিস্ট স্কুলে গিয়ে টুকটাক ছবি টবি আঁকতাম আর কি। জি। তো ওই যে মেয়েদের কাজগুলো নিয়ে আমি কার্ড তৈরি করলাম। কার্ড তৈরি করার পর বললাম যে কার্ড তৈরি করতেছি কেন, আমি এক কাজ করি, আজিজ সুপার মার্কেট একটা নাম আছে, আমি জানি নামে একটা মার্কেট আছে, ওখানে একটু যাই, ওখানে অনেক ক্রিয়েটিভ আইটেম আছে। তো আমি ওখানে গেলাম, গিয়ে আমি বললাম যে ভাই আমার কিছু প্রোডাক্ট নিবেন। বলছে আপনি প্রোডাক্ট নিলে আপনাকে টাকা দেওয়া হবে না, আপনি প্রোডাক্ট দিয়ে যাবেন। ক্লাস 9-এ পড়েন তখন? তখন আমি ক্লাস 9-এ পড়ি। ওকে। তখন আমি ওদের প্রোডাক্ট দিলাম, ওরা প্রোডাক্ট রাখতো, দেখা যেত 6 মাস পর পর আমাকে টাকা দেয়, তারপরও তো টাকা দিচ্ছে। দোকানের নামটা কি ছিল মনে আছে? লিপস। লিপস। কি ধরনের জিনিসপত্র বিক্রি হতো? ওই দোকানে ড্রেস বিক্রি হতো, পাশাপাশি হচ্ছে ক্রাফট আইটেম সেল হতো আর কি। আচ্ছা। তো আমি প্রথমে শুরু করি কার্ড দিয়ে। আচ্ছা, এই কার্ডের কোনো বিশেষত্ব ছিল যে এই দিবসের জন্য বা ওই দিবসের জন্য? এটা দিবসটা তখন ভ্যালেন্টাইন ডে সামনে, তখন ভ্যালেন্টাইন ডে ছিল। এগুলো খুব ভালো করে মার্ক করবেন প্রিয় শ্রোতা। হ্যাঁ বলুন। তারপর ভ্যালেন্টাইন ডে ছিল, তো ভ্যালেন্টাইন ডে তো গিফট কার্ড লাগে, এটা ঢাকায়ও চলে, বাংলাদেশে। কত টাকার প্রোডাক্ট এখানে ছিল? এখানে ছিল 1200 টাকার প্রোডাক্ট। টোটাল 1200 টাকার প্রোডাক্ট? হ্যাঁ, ওটা হচ্ছে আমার ফার্স্ট পুঁজি। 1200 টাকা আপনার ফার্স্ট পুঁজি ছিল? হ্যাঁ। আর ওই যে মেয়েদের দিয়ে কাজ করাতাম, ওরা তো শিখে কাজটা করে দিচ্ছে, ওরা আমাকে থেকে টাকা নিচ্ছে না। ওরা বলতেছে তুমি যদি সেল করতে পারো, আমাদের এই কাজটা কোনোভাবে মোটিভেট করে সেল করো, তাহলে তুমি পরে টাকা দিও। আমাদের একটা আয়ের উৎস পেলাম। তখন হচ্ছে যে আমি আদি সুপারে গেলাম, প্রোডাক্ট দিলাম, তারা পছন্দ করলো, 1200 টাকার প্রোডাক্ট রাখলো, আমার নিজের পুঁজি খাটায়। আমি বলছিলাম যে ভাই যদি সেল হয় তাহলে আমাকে, যদি অর্ডার দেন তাহলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিন, আমার হাতে টাকা নাই। আমি যে স্টুডেন্ট পড়াই আর যে স্কুল করি, ওইটা দিয়ে আমার রাস্তা ভাড়া বাদ দিয়ে আমার আপনার কাছে আসতে হবে, প্রোডাক্ট গুলো দিতে হবে। আর আমি কিছু মহিলা নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি এত বড় না, আমার এত টাকা নাই, ফ্যামিলি দিবে না এত টাকা। তো সেই ক্ষেত্রে ওরা করলো কি যে ঠিক আছে আপনি চলে যান, আপনাকে প্রোডাক্ট বিক্রি হলে জানাবো। তখন তো আমার কাছে মোবাইল নেই, কিভাবে জানাবে? তখন বললো যে আপনার কাছে টিএনটি নাম্বার আছে? টিএনটি নাম্বার ছিল শুধু আমার নানুর ঘরে। টিএনটি নাম্বার ফোন দিব? আচ্ছা ভাই তাহলে আমি একটা টাইম দিয়ে যাই, ওই টাইমটাই ফোন দিন, কারণ যদি অন্য টাইমে ফোন দেয়, আমি যদি না ধরি, অন্য কেউ ধরলে বলবে শান্তা ব্যবসা করতেছে। তো আমাকে ওয়াফি ডাকতো বাসায় কয়েকজন, যে তখন আমি একটা টাইম দিয়ে দিলাম আধা ঘন্টা, যে ভাই আপনার ফোন দিলে এই থেকে এই টাইম পর্যন্ত ফোন দিবে। ওইখানে একটা ভাইয়া ছিল যে খুবই ভালো, ও আমাকে করতে গিয়ে সাপোর্ট দিত উনি। তারপরে ওই ভাইয়া আমাকে বললো যে ঠিক আছে আমি ওই টাইমটা ফোন দিব, আপনি ফোনটা আপনিই থাকবেন। লিপসের ওই ভাইয়া। তো ওই ভাইয়া উনি আমাকে ফোন দিয়ে বললো একদিন, ফোন দিল যে আপা আপনার তো এরকম এরকম কিছু কার্ড সেল আছে, কিছু কার্ডের অর্ডার আছে। বাহ! আমি তো খুবই খুশি, অর্ডার শুনেই খুশি, যে কি কাজ করলাম যে অর্ডার চলে আসছে। তো সাথে সাথে চলে গেলাম, নিজের প্রতি একটা বিশ্বাস ছিল যে আমি কাজটা ভালো করতে পারবো। তো আমি অর্ডার পেলাম, মানে আমাকে কাজটা এই জন্য আনতে যেতে হলো, কারণ আমার যে ওয়ার্কার ওদের তো কিছু সময় লাগবে কাজটা করতে, যেহেতু এক কোয়ালিটির কাজ। আনফরচুনেটলি ওরা এমন একটা কার্ড চুজ করেছে যেটা হচ্ছে আমার তৈরি, ওইটা আমার ওয়ার্কাররা করতে পারবে না, ওটা হচ্ছে পেপার দিয়ে তৈরি একটা কার্ড, হ্যান্ডমেড পেপার দিয়ে। তো ওই টুকটাক যা সেল হচ্ছিল ওই মেয়েদের, ওই সেলের টাকাগুলো আমি ওদের হাতে দিয়ে দিতাম। আর আমার যে হ্যান্ডমেড পেপারের কার্ড, ওইটা আমি এমনি শখের বসে তৈরি করেছি, যে দেখি যদি হ্যান্ডমেড পেপার চলে তাহলে এটা তো কাজের কষ্ট নাই, এটা হচ্ছে মাথা খাটাও আর হচ্ছে তৈরি করো। মাকে বললাম মা আমি তো একটা অর্ডার পেয়েছি, তুই কবে দিলি প্রোডাক্ট? আচ্ছা মা কবে দিয়েছিল জানার দরকার নাই, চলো আমরা একটা তৈরি করি। 4000 পিসের কার্ডের অর্ডার দিতে হবে 7 দিনে। 4000 পিস? তখন আমার মায়ের ওয়ার্কার এই কাজ জানে না, আম্মু জানে, টুকটাক আমি করি। তখন আম্মু বললো যে এটা তো তোমার সময় দিতে হবে। তখন আমি বললাম যে হ্যাঁ আমি সময় দিব। 4000 পিসের কার্ডের অর্ডার, পার পিস কার্ড ছিল 22 টাকা করে। ঠিক আছে, 22 টাকা থেকে আমার 4 টাকা আমার ওই লোককে দিত, তো সুজন ভাইকে। আর যে 18 টাকা ওইটা থাকতো আমার গাইডে, ওইখান থেকে আবার ওই যে কাগজ কিনতে হবে, ম্যাটেরিয়ালস গুলা কিনতে হবে, তারপরে ওয়ার্কার যারা আছে তাদের দিতে হবে। কাজের ওয়ার্কার ছিল না, কারণ ওরা এই কাজটা বুঝতো না। তার মানে আপনি আর আপনার মা? আমি আর আমার মা। মাই গুডনেস। ওকে। কার্ড কেটে আনছি, কাগজ ফকিরাপুর ঘুরে ঘুরে, অনেক জায়গা ঘুরে ঘুরে, ভাই একটু কেটে দেন না, আমাদের এত কম কাজ আমরা করি না। 4000 পিস আমার কাছে অনেক, কিন্তু ওদের কাছে 4000 পিস কোনো বিষয় না, আমরা এত কম কাজ করি না। যে ভাই প্লিজ আমার একটু কাজটা করে দেন, আমি তো স্কুলে পড়ি, আমার যে কাজটা করে দেন খুব উপকার হয়। তখন অনেক ধরে ধরে অনেক রিকোয়েস্ট করে কাজটা করে এনে দিলাম। তারপর ওইখানে একটা বাইন্ডার ছিল যে হচ্ছে মানে কাটিং ঘরে কাজ করতো, শহীদ, উনি আমাকে খুব হেল্প করলো।
তারপর করে দিলাম, ওই আমি বাসায় না জানিয়ে বাইরে চলে যেতাম। ফকিরাপুর যদি কখনো বাসায় জানে, বাসায় যে ফকিরাপুর গেছি, তাহলে খবর আছে। এখান থেকে এখানে গেলে বলতে হয় স্কুলে যাই, কোচিং এ যাই, এটা বলে বলে দূরে দূরে চলে যেতাম। গিয়ে আপনি এই কাজগুলো করতেন? হ্যাঁ। তো দেখা যেত যে তারপরে কেটে আনলাম, মাকে দিলাম, মা বললো যে তুমি কার্ড ভাঁজ করো, আমি কাজ করতেছি। তখন মা রাতে বসতো, সব কাজ শেষ করে, ওয়ার্কারের কাজ, ঘরের কাজ, সংসার কাজ, মাকে দেখে শেখা, যেটা আমাদের যত্ন, ওয়ার্কার, নিজের সংসার, রান্না বান্না সব কাজ শেষ করে মা রাতে 12টার দিকে আমার কাজ করতে বসতো, ভোর পর্যন্ত কাজ করতো। আমি 2টা পর্যন্ত কাজ করে দেখতাম আমি ঝুমতেছি, ঘুমায় যাবো। মা বলতো তুই গিয়ে ঘুমা, আমি কাজটা করতেছি। এরকম করতে করতে যখন 4 রাত পরে আমার মা বললো যে কালকে শিপমেন্ট, মা বলছে তুই যে ঘুমা, আমি কাজ করতেছি। প্রতিদিনকার মতো আজকেও কথা। আমি গিয়ে ঘুমাইলাম, মানে ঘুমাইলাম বেসিক্যালি আমার বড় 2 ঘন্টা ঘুমা। 2টা থেকে ঘুমাই ঠিকই, সকাল 9টায় উঠছি, কিন্তু আমার মা কিন্তু তখনও ঘুমায় নাই, কখনো কাজ করেই যাচ্ছে, আর করেই যাচ্ছে। আমাকে ডাক দেয় না, কারণ ওই যে আমার ডেলিভারি, আমি আগের দিন সারাদিন পরিশ্রম করছি, কার্ডটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, কাজ করেছি এবং ওয়ার্কারদের কাজ শিখেতে গেছি। তো মা বলো যত সারাদিন খাটাখাটি করছে ওরা না ডাক দিয়ে, ঘুমাইলে সকালবেলা হয়তো কাজটার সাপোর্ট দ্বিগুণ পাবো। তখন মা আমাকে কাজটা করে দিল। আমি সকাল উঠে দেখি আমার আম্মুর আঙ্গুল ফুলে গেছে কেচি দিয়ে কাটতে কাটতে। তো মানে আম্মুর এই যে সাপোর্ট, এটা খুবই বিশাল পাওনা আমার কাছে। আম্মু দেখলাম যে আম্মু করতেছে, করতে করতে বললো যে তুমি এখন এটা পেস্টিং না, আমি একটু গিয়ে ঘুমাই, কারণ আমার একটু কাজ করতে হবে। তাহলে আমার চিন্তা হচ্ছে আমি ডেলিভারি দিব বিকাল 5টায়, এর আগে পর্যন্ত আমার মা ঘুমাক, আমি এবার করি। তো মা দেখলাম অনেক কাজ জমা ফেলছে, প্রায় কাজ শেষ, আম্মুর কাজ শেষ হয়ে আম্মু শুয়ে পড়ছে। তো মাকে ঘুমায় আমি কাজ টাজ করলাম, ডেলিভারি সব রেডি করলাম এবং 4টার মধ্যে আমি আমার কাজ শেষ করলাম। করে আমি প্রোডাক্ট নিয়ে চলে গেলাম। আম্মু বলতেছে যে টাকা কি আজকে দিবে? আমি বলছি মা খাটাইছি তো অনেক টাকা, দেখি আজকে দেয় কিনা। তবে উনি ওদিন টাকা দেয়নি, কারণ ওই পেমেন্টটা উনি দিন পায়নি। আচ্ছা। তারপরের দিন বললো পেমেন্টটা নিয়ে যেন এসে, অনেক কষ্টের টাকা, 3 ঘন্টা বসেছিলাম টাকার জন্য, তাও ওই লোক আসেনি, প্রোডাক্ট নিয়ে গেছে, বলছে টাকা কালকে দিব। বায়ারের উপরে কিছু বলার নাই। তো উনি আসলো, পরে টাকা দিল পরের দিন সকালে। পরের দিন আমি আবার ভোরে, মানে সকাল 10টায় মার্কেট খুলে, আমি 9:30 মার্কেটের সামনে দাঁড়ায় আছি। মার্কেট কেচিগেট বন্ধ, এখনো কোনো দোকানপাট খুলে নাই। আমার তো টাকাটা খুব বেশি দরকার, কারণ এটার প্রতি আমার মার যে কষ্ট, ওনাকে কিছু দিতে হবে। আমি এক জায়গা থেকে একজন থেকে টাকাটা নিয়ে কাজটা করছি, ওনাকে কিছু টাকা ফেরত দিতে হবে। আলটিমেটলি আমার হাতে কিছু নাই। আমি কষ্ট করছি আমার মায়ের জন্য, আমি কষ্ট করছি আমার ক্যারিয়ারের জন্য, আমার হাতে কিছু রাখা দরকার নেই, কিন্তু কিছু একটা পুঁজি লাগবে যাতে পরবর্তীতে আমি আবার কাজ করতে পারি। তো ওই কিছু পরিমাণ টাকা আমি রেখে বাকি টাকা ওয়ার্কার আর মাকে দিয়ে দিলাম। ওটা আমার ফার্স্ট ইনকাম, আমার ক্রাফটের ক্ষেত্রে ফার্স্ট ইনকাম। কত টাকা হলো ইনকাম মনে আছে? ইনকাম মনে আছে, ইনকাম পুরো টাকা আমি পাইনি, আমি পেয়েছিলাম 16,000 টাকা। 16,000 টাকা পেয়েছিলেন? 1200 থেকে 16,000। ওকে। তো 1200 থেকে 16,000 আমি পুঁজি রাখলাম 2,000। আমি জানি যদি এরপর অর্ডার পাই 2,000 টাকা দিয়ে কাজ শুরু করবো, বাকি টাকা অ্যাডভান্স নিয়ে আমি কাজ করবো। আচ্ছা। কারণ আমি তো কাজটা করতে পারছি, ওটা আমার নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ, আমি যে কাজ করতে পারি কিনা। প্রথম ওটা চ্যালেঞ্জ, আমি বললাম এরকম চ্যালেঞ্জ আমি হাজারো গ্রহণ করতে পারবো যদি আমি কাজটা করতে পারি। তারপর যে তখন আস্তে আস্তে মেট্রিক পরীক্ষা দিলাম, ওই কাজের পাশাপাশি কাজ করতেছি, স্টুডেন্ট পড়াচ্ছি, ওই কর্মজীবী শিশুদের স্কুলে পড়াচ্ছি, বাসায় যাচ্ছি, মার সাথে কাজে হেল্প করছি, সব একদম ছোটকাল থেকে সব প্রেশার মাথায় নিয়ে ঘুরি আমি। তো মাকে হেল্প করতাম, মার সাথে রান্না করতাম, স্কুলে যেতাম, মা আমাকে প্রচুর হেল্প করতো, যেহেতু মাকে আমার সাপোর্ট দেওয়া লাগবে। আমার মা আমার মানে গুরু। বাবা প্রথমে সাপোর্ট দিত না, যেহেতু ফ্যামিলির প্রেশার বাবার উপরে ছিল। তারপর বাবা মনে মনে সাপোর্ট দিত, যেটা আমি বুঝতে পারতাম। বাবা আমার ফ্যামিলি দিকে চিন্তা করে বলতো যে থাক, করা দরকার নেই। আমি জানতাম বাবাটা মন থেকে বলতো না। তারপর বাবা কিন্তু আমাকে হেল্প করতো। বাবার ভয়ে আমি রাতে টেবিল ল্যাম্প জ্বালায় কাজ করলো, বাবা কিন্তু বুঝতে পারতো যে ওই ঘরে টেবিল ল্যাম্প জ্বালানো আছে, ও কাজ করতেছে। বাবা বুঝতো, কিন্তু বাবা সরাসরি সাপোর্টটা দিত না। দিলে তো ফ্যামিলির বাইরে যে তুমি তোমার মেয়েকে লাই দিতেছো, এটা বলতো। তো আমার ফ্যামিলি অনেক ভালো, কিন্তু আমি যেটা ভয় পেতাম এটা ভয়। কিন্তু আলটিমেটলি দেখলাম ফ্যামিলি কোনো বাধা দেয় না, বাধাটা আমার ভিতরে। এক ক্ষেত্রে মনে হলো যে যদি বাধাটা কাটায় সামনে যেতে পারি তাহলে আমি গেইনার, না হলে আমি গেইনার হতে পারবো না। তো ইন্টারমিডিয়েট ভর্তি তখন বললো যে শান্তার জন্য ছেলে দেখা দরকার, তো ওর জন্য ছেলে দেখি। ছেলে তো অনেক আগে থেকে দেখতো, দেখো একটা ভালো ছেলে পাবো না। এখন তো ইন্টারমিডিয়েট, এখন তো মেট্রিক পাস ছেলে চলবে না। তা বলছে যে কি পাস ছেলে চাও? বলছে অন্তত অনার্স। আমি তো ইন্টারমিডিয়েট। অনার্স করতে করতে এটা কত দূর নেই, এটা আমার ব্যাপার। এটাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো, কারণ বিয়েটা এখন করা যাবে না। বিয়ে করলে হাজবেন্ড করতে দিবে কিনা এটাও একটা কথা। তো চিন্তা করলাম যে এই কাজটা দিয়ে দেখি কিছু দূর আগার জায়গাটা, যতদিন বিয়ে না হয়। তখন আমি করতে করতে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমি
আলাদা নাস্তা ভর্তি হলাম, কিন্তু মাকে রাজি করলাম, মা আমি 3 মাসের জন্য বাইরের একটা কলেজে ভর্তি হতে চাই। আচ্ছা, বাইরের কোন কলেজ? আমি বাইরের একটা কলেজে ভর্তি হবো, আমি 3 মাস পরে আবার আলাদা নাস্তা চলে আসবো, এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যায়। তো মা বললো যে 3 মাস না, তোমাকে আমি 6 মাস সুযোগ দেবো, তুমি বাইরের একটি কলেজে পড়ো। কেন 6 মাস? কেন 6 মাস? মানে আমার তো ফ্যামিলিকে বলতে হয় যে আমি কলেজে যাচ্ছি, কিন্তু বাড্ডার মধ্যে থাকলে আমি কোনো দিনই সামনে আগাতে পারবো না। ও ওকে, তার মানে আপনার টার্গেট ছিল যে আপনি যদি বাইরে 6 মাস থাকেন, এই 6 মাস আপনি ইজিলি মুভ করতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য। ওকে, এটা হচ্ছে আমার টার্গেট। পাশাপাশি যে ছেলের জন্য আমি অপেক্ষা করতেছি তার সাথে মিট করা। আমার মাথায় অনেকগুলো টেনশন, যে মাকেও ম্যানেজ করা, বাবাকে ম্যানেজ করা, ফ্যামিলিকে ম্যানেজ করা, পাশাপাশি ওই ছেলে এবং আমার ক্যারিয়ার। তখন আমি বলছি আমার টার্গেট ছিল একটা, যে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, আমি এই দুস্থদের নিয়ে কাজ করব, এই গরিবদের নিয়ে আমি কাজ করব। তখন আমি বিজ্ঞান কলেজে ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে গেল 1 মাস কোন রকম। সেকেন্ড মাসে আমার ফ্রেন্ড ছিল কিছু, এই কলেজের বিজ্ঞান কলেজে কিছু ফ্রেন্ড তৈরি হলো। ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড যে রিয়েল ফ্রেন্ড হিসেবে বেরোয় আসলো, ওর নাম হচ্ছে সৌরভ চৌধুরী জুয়েল। তো ও বললো যে তুই তখন আমি ওয়াফি হিসেবে পরিচিত সবার কাছে, ওয়াফি তুই কি করতে চাস? তাহলে আমি বললাম যে দোস্ত আমার তো এরকমের কিছু চিন্তা ভাবনা আছে, আমি এই জন্যই বাইরে বের হয়েছি, যে আমি কিছু করতে পারি কিনা। বাসায় যেতাম, কলেজ শেষ করে বাসায় যেতাম, কিন্তু ওইটুক সময় আমার কাজটা করা লাগতো, পড়াশোনার পাশাপাশি কাজ। তখন আমি আমার ফ্রেন্ড বললো যে তুই আজ যেদিন একটা জায়গায় প্রোডাক্ট দিতেছিস, দোস্ত আমি আরেক জায়গায় যাবো, কিন্তু ওই জায়গায় কেউ সাথে নিয়ে যেতে হবে। তখন বলছে আমি তোর সাপোর্ট দিব। তখন ও বললো যে চল যাই। তখন আমি প্রোডাক্ট নিয়ে আসলাম, আমার প্রোডাক্ট নিয়ে আমি ওই জায়গায় গেলাম। কোথায় সেটা? সেটা হচ্ছে আজিজি নিচতলা একটা দোকান। এটা হচ্ছে তখন প্রথম ক্রাফট আইটেম ওরা তৈরি করে। আচ্ছা, একদম পুরো দোকানটা কোনো কাপড় চোপড় না, শুধু ক্রাফট আইটেম। ওকে, তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ওরা আমাকে অর্ডার দিল যে আপনার কাজ পছন্দ, আমরা এই ধরনের কাজ চাচ্ছি, আপনি আমাকে কাজ দেন। তখন আপনি হাতের কি কাজ করেন? শুধু কার্ডই তৈরি করেন? আমি তখন হ্যান্ডমেড পেপারের কার্ড তৈরি করি এবং একটা অ্যালবাম তৈরি করে ফার্স্ট ওই যে দোকানে আমি যাই আজ ওই দোকানে নিয়ে যাই অ্যালবাম। মানে আপনি এটা নিজে থেকেই তৈরি করলেন? নিজে থেকেই ক্রিয়েট করে তৈরি করলাম, যে দেখি মানে সবাই তো ছবির অ্যালবাম বানায়, আমি একটা বানাই। কি দিয়ে আপনি ছবির অ্যালবাম বানালেন? ছবির অ্যালবাম বানালাম হ্যান্ডমেড পেপারের কাগজ দিয়ে। হ্যান্ডমেড পেপারটা কোথা থেকে আসে? হ্যান্ডমেড পেপারটা আমি তখন কিনে আনতাম, সোর্স নামে একটা জায়গা আছে, সোর্স আসাদ গেটে। এগুলো তো আপনি তখন কোথাও শিখে নেন নিজের আইডিয়া, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে? ওই যে আমার ইচ্ছা কিছু একটা করবো জীবনে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং আপনাদেরকে বিশেষ কিছু ছবি আমরা দেখাতে চাই। যে সময়কার গল্প উনি বলছেন, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়েন, ক্লাস 9 থেকে শুরু করেছেন। নিজস্ব কিছু চিন্তা ভাবনা দিয়ে উনি হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট তৈরি করছেন নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য, প্লাস ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার জন্য এবং একই সাথে নিজেকে ব্যস্ত রাখার জন্য। সেই সময়কার কিছু প্রোডাক্টের ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি দেখতে চান, যেগুলো সম্পূর্ণই তার নিজস্ব ক্রিয়েশন, আপনারা এসে দেখতে পারেন। এবং এগুলো সেল হতো, এগুলো তার ক্যারিয়ারের বিল্ড আপ হওয়ার একেবারে ইনিশিয়াল স্টেজের কাজ, এবং এগুলো পরবর্তীতে তাকে কোথায় নিয়ে গেছে সে গল্পে আমরা আসবো। কি হলো? ওই দোকানে গেলেন প্রোডাক্ট নেওয়ার জন্য? প্রোডাক্ট নিলাম এবং কিছু অর্ডার আসলো। আচ্ছা, এবং আমার ফ্রেন্ড মানে আজই যে খুব যাওয়া আসা ছিল, ওই দোকানের অ্যাড্রেসটা আমাকে বলে যে ওর মাধ্যমে এই প্রোডাক্টের অর্ডারটা পাওয়া। তারপর হচ্ছে যে অর্ডার পেলাম এবং আমার ফ্রেন্ড তখন ও বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। যে আমার কোনো ফ্রেন্ড নাই, ওই যে ভাইয়াদের সাথে খেলা করি, ফ্রেন্ড হয় নাই এই কারণে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার সময় নেই, সবসময় কাজ নিয়ে থাকতাম, সবসময় কাজ এবং সবসময় বিজি থাকতাম। তো ওই ফ্রেন্ড আমাকে বলতো যে তুই বিজি থাক, আমিও ব্যস্ত মানুষই কিন্তু অ্যাকচুয়ালি মিলে ভালো সম্পর্ক তৈরি হয়। তখন আমার ওই ছেলের সাথে দেখা, আবার ওই যে আমি খুঁজে বের করলাম আমার ফ্রেন্ডকে নিয়ে, তখন স্কুলের ফ্রেন্ডকে নিয়ে খুঁজে বের করছি, নাসরিন নামে একটা ফ্রেন্ড আমার, ওকে নিয়ে খুঁজে বের করার পরে তখন জুয়েলের সাথে আমার সম্পর্ক ভালো অনেক। তো আমি ছেলেকে খুঁজে বের করার পরে বললো যে তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না, তারপর আমি তোমার সাথে যোগাযোগ করবো। আচ্ছা, ওই ছেলেটা বললো? এই ছেলেটা আমাকে বললো, আমার যে ফার্স্ট লাভ। তখন আমি বললাম যে তাহলেও গেছে, মানে হয়তো ওর সাথে আমার বিয়েটা হবে না। তখন আমি বিয়ের চিন্তা পরে, আর ওর রিলেশনটাও যদি থাকতো তাহলে আমি বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারতাম বিষয়টা। তখন আমার ওই ছেলে আমার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু ও ঠিকই খবর নিতে আমি কার সাথে মিশতেছি, কোথায় যাইতেছে, তখন ওর ভিতরে একটা সন্দেহ তৈরি হলো ওই ছেলেটার মধ্যে। হ্যাঁ, জুয়েলের সাথেও কেন মিশে? মানে আপনার যে ফ্রেন্ডের সঙ্গে আপনি মুভ করতেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে ও আমার রিয়েল ফ্রেন্ড। আমার ফ্রেন্ডের ব্যাপারে যদি কেউ নোংরামি চিন্তা করে তাহলে তো হবে না, সবাই তো নোংরা হয় না। ও আমাকে সরাসরি ফোন দিল একদিন, তখন বললো যে শান্তা তোমার সাথে যে ছেলের সাথে মিশো, ছেলেটা কে? বলছে আপনি কে? আমি ফোনের গলা শুনে বুঝতে পারছি যেহেতু তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিছে। তারপর আবার কেন ফোন দেয়? তখন বলছে আপনি কে? বলছে আমি
পারভেজ, আপনি কেন আমাকে ফোন দেন? আপনার সাথে আমার রিলেশন নাই, এতদিন রিলেশন রাখার পর, এতদিন অপেক্ষা করার পর আপনার আমার প্রতি কোনো ফিলিংস তৈরি হয় না, তো আপনি আমার সাথে কেন ফোন দিচ্ছেন? আর ও হচ্ছে আমার ফ্রেন্ডকে নিয়ে নোংরা আমি চিন্তা করবেন না প্লিজ। তখন ও বললো যে না তুমি সাথে মিশবা না। আমি বলছি কেন? আপনি আমার পার্সোনাল ভাবে ইন্টারফেয়ার করার কে? অনেক আগে এটা ক্লোজ হয়ে গেছে। মানে আমি কষ্টে নিয়ে বলতেছিলাম বিষয়টা, যে আমার কোনো খোঁজ খবর রাখতে চায় না সে কেন আবার আমার কাছে ফেরত আসলো। তখন বলতেছে যে আমি তোমার কাছে তো বলছি ফেরত আসবো। আমি তখন তো আমার নাও সময় থাকতে পারে আপনার দিকে তাকানো। তো ওর বললাম যে আপনি আমার এই ব্যাপারে ইন্টারফেয়ার করেন না, আমার অনেক ফ্রেন্ড আছে, যদি সন্দেহ করেন আপনার সন্দেহ কিছু আমার কিছু যায় আসে না। তখন বলতেছে যে না তুমি ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবো না। তখন আমার কিছু আমি এমনি অনেক বিপদের মুখে আছে, তারপর আরেক বিপদ আরম্ভ করছে। সবসময় আমাকে ফলো করতো, দেখলাম যে আমাকে ফলো করতেছে। ফলো করার পর আমার ফ্রেন্ডে বললাম যে দোস্ত আমি আপাতত আমার তোর সাথে যতটুকু কাজ করার এগুলো আমি আমার আলোচনা আছে স্কুল এন্ড কলেজ, যেটা আমি যেখানে শুরু করছি ওখানে গিয়ে করবো। তখন আমার ফ্রেন্ডের সাথে আড্ডা তখন আমি আড্ডাটার মজা পাই যে আড্ডা আসলে কি, একটা মানুষের মগজকে স্বস্তি দেওয়ার জন্য আড্ডা অনেক বেশি প্রয়োজন। তখন আমি আড্ডা এত বেশি তখন মিস করতাম ওদের, যে বেসিক্যালি লাইফটা আমার ওইখানেই, বিজ্ঞান কলেজ ওইটাই আমার, আমি মানি যেটা। আর বাড্ডা আলোচনা আছে, আমি কলেজে ঠিকই পড়াশোনা করতাম কিন্তু আড্ডাটা ওইখানে গিয়ে মারা হতো। দেখা যায় যে ফ্রেন্ডরা জুয়েল বলছে তুই আয়, তখন ওর মাধ্যমে কিছু প্রোডাক্ট দিই, ওই যে দোকানে আমি প্রোডাক্ট নিই 30,000 টাকার অর্ডার পেলাম। তখনও কি আপনি নিজেই করতেন নাকি কিছু লোকজন নিয়ে নিয়েছেন? তখন আমি আমার মায়ের পাশে মাকে বললাম যে মা যেহেতু এখন 30,000 টাকার অর্ডার, আমার লোক লাগবে অন্তত 2 জন। সাথে সাথে আমার ভাই বললো যে আব্বু তোর লোকরা এখন টাকা দেওয়ার সময় আসে নাই, ওয়ার্কার পালার সময় এখন আসে না, আমি তোর সাথে কাজ করবো। আপনার ছোট ভাই? আমার ছোট ভাই আমাকে সাপোর্ট দিল এবং ও দেখলাম ওর ফ্রেন্ড নিয়ে আমার সাথে কাজ করলো। এবং আমার যে ওয়ার্কার যারা কাজ করতে, যাদেরকে আমি কাজ শিখিয়েছি 6 জন, ওই 6 জনকে কাজ শিখেছি। ওরা বললো যে তুমি আমরা পারি না, তুমি শিখাই দিবা। এখন তো এত আস্তে আস্তে ওয়ার্ডার বড়র দিকে যাইতেছে, তুমি এখন যদি আমার না শিখাও তাহলে তুমি এত কাজ কিভাবে দিবা? তাহলে আমি ওদেরকে কিছু কাজ দিলাম, আমরা সবাই মিলে কাজটা তুলে নিয়ে আসলাম। যেটা সময় পেয়েছিলাম 14 দিন, ওটা আমরা তৈরি করে পেলাম 10 দিনে। 10 দিনে দিয়ে আমি আমার পেমেন্ট নিয়ে আবার সবাইকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জুয়েল আমাকে বললো, মার সাথে জুয়েলের সাথে ভালো সম্পর্ক ছিল, তো জুয়েল আমাকে একদিন বললো দোস্ত তুই এখন ইন্টারমিডিয়েট শেষ পর্যায়ে, তুই এক কাজ কর, তুই ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে প্রাচ্যনাটে ভর্তি হ, থিয়েটার। ওইখানে হচ্ছে যে মানে থিয়েটার বেসিক্যালি কাজ করায়, আর হচ্ছে লাইট ডিজাইনের কাজ করায়। ও হয়তো ফিল করছে যে আমার হয়তো থিয়েটারিক্যাল বা প্র্যাকটিক্যাল লাইফে আসা জরুরি অনেক। তোমরা বলে দোস্ত তোর প্র্যাকটিক্যাল থিয়েটার করা উচিত। তখন আমি বললাম থিয়েটার তো আমি খুবই অপরিচিত এই জায়গাটার সাথে, কারণ আমি সন্ধ্যা 6টার পরে বাইরে থাকতে পারতাম না। নাটকগুলো সব হতো সন্ধ্যা 7টা সাড়ে 7টায়। তখন আমি থিয়েটার দেখিও নাই কোনোদিন। তখন ও আমাকে জোর করে বললো দোস্ত তুই ফ্রেন্ডের কারো জন্মদিনের কথা বলে বাসা থেকে বেরো, তোর আমি কোনো নাটক দেখাই। অনেক কষ্টে ম্যানেজ করে মা প্লিজ আজকে আস্তে আস্তে 9টা বেজে যাবে, আমার ফ্রেন্ডের জন্মদিন, হ্যান ত্যান বলে আমি বাসা থেকে বেরোলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা মাত্র দিয়েছি। তো আমাকে একটা নাটক দেখালো এবং যে থিয়েটারে আমি ভর্তি ওই থিয়েটারের নাটকটাই দেখালো, প্রাচ্যনাটে রাজা এবং অন্যান্য। এই নাটকটা আমাকে দেখালো, আমি খুব ইমপ্রেসড। আমি বললাম যে আমি থিয়েটারে ভর্তি হবই। তখন হচ্ছে ওই যে পথশ্রীদের স্কুলে পড়াতাম ওইখান দিয়ে একটা ট্রেনিং হলো, ওইখানে ট্রেনিং এ আমাকে 6,000 টাকা দিল 21 দিনে। 6,000 টাকা আমার কাছে আছে। তখন বলি স্কুলে ভর্তি হতে কত লাগে? বলছে 6,000। আমি বলছি 6,000 টাকা আমার কাছে আছে, আমি ভর্তি হবো। ব্যবসার টাকা তো এনে ওয়ার্কারদের দিয়ে ব্যবসার জন্য কিছু আলাদা জমাচ্ছি, মাকে দিচ্ছি, ওটার জন্য তো আলাদা। ব্যবসার টাকা তো আমি স্কুলিং এ লাগাবো না, এটা হচ্ছে আমার ওয়ান পার্ট অফ টাকা যেটা দিয়েছে আমি ট্রেনিং এর মাধ্যমে পেয়েছি। তো ওইখানে মাধ্যমে আমি থিয়েটারে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে স্কুলিং করলাম, মানে গ্রুপ কখনো মিস করতাম না। থিয়েটার স্কুলিং শেষ হয়েছে 6 মাস পরে। 6 মাস পরে যখন আমাদের লাস্ট শো হয়, ওটা হচ্ছে লাল শালু ছিল শো এর নাম। লাল শালুতে আমি হচ্ছে একটা মেইন ক্যারেক্টারে কাজ করি। তো এত বেশি রিসার্চ করে ক্যারেক্টারটা করেছি যাতে আমি মানে খুব তাড়াতাড়ি থিয়েটার ফেমাস হয়ে যাই। তো আমার ফেমাস বলতে হচ্ছে মানে সিনিয়রদের চোখে আসে, সিনিয়রদের চোখে। সিনিয়ররা বলো যে না এই মেয়ে স্কুলিং করছে, তখন আবার তারা মেম্বার নিত, স্কুলিং এর সবাইকে নিত না, বেছে বেছে মেম্বার কালেক্ট করতো। 5 জন কালেক্ট করলো, 5 জনের মধ্যে আমি হচ্ছে একজন।
তখন আমি কালেক্ট করো, তখন আমি গ্রুপে যাতায়াত আরম্ভ করি। 2 বছর গ্রুপে, তখন হচ্ছে আমি ইন্টারমিডিয়েট শেষ, ব্যবসার পজিশন তখন ওই যে আস্তে আস্তে অর্ডার দিচ্ছি আর পাচ্ছি। যখন আমি গ্রুপে যাওয়া আসা আরম্ভ করলাম, গ্রুপের যে পাভেল ভাই, আজাদ আবুল কালাম, আমাদের মেইন যে আজাদ আবুল কালাম, কনক দাদ, কনক কার্তিকের গান আমরা শুনেছি অনেকবার। ওনারা আমাকে সাপোর্ট করলো যে তুমি দেখো যে কনক এখন কোন ব্যান্ডে যেন গায়, জলের গানে গায়, হ্যাঁ, রাহুল দা। তারপর হচ্ছে বললো যে তুমি দেখো যাত্রায় যেতে পারো কিনা, যাত্রায় প্রোডাক্ট গুলা খুব চাই, হ্যান্ডমেড পেপারের পণ্য তখন মাত্র বাজারে আসা আরম্ভ করছে। ওই আমি শুরু করছি, কিন্তু যারা যারা বড় বড় কোম্পানি আছে এরা বাইরে দেয় না, ওনারা হচ্ছে নিজেদের ব্র্যান্ড। আর আমি হচ্ছে ফার্স্ট যে হচ্ছে প্রোডাক্ট গুলো তৈরি করে লোকাল মার্কেটে ছাড়া আরম্ভ করি। প্রোডাক্ট গুলো ছাড়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে যাত্রায় প্রোডাক্ট দাও, আমি হচ্ছে যাত্রা অনেক দূরে, যাত্রার তখনই প্রোডাক্ট দিব যখন আমার আরেকটা, আমার ফ্রেন্ড তো আছেই সাপোর্ট হিসেবে, আমার আরেকটা মেন একটা সাপোর্ট যোগ হবে। কারণ আমার মা বাড়িতে সাপোর্ট দিচ্ছে, ফ্রেন্ড পাশে থেকে সাপোর্ট দিচ্ছে, ওর সাথে আমার দেখা হয় বছরে একবার, 6 মাসে একবার। কারণ যেহেতু আমি ওর কলেজে পড়িনি, 6 মাস পরে চলে আসছি, তো আমার একটা সাপোর্ট দরকার যে রেগুলার আমার সাপোর্ট দিবে। তখন আমি পাশাপাশি নাচ করতাম, নৃত্যাঞ্চলে আমি কিছুদিন কাজ করেছি। আমি অনেক বড় হয়ে নাচ শিখেছি। নৃত্যাঞ্চলে বেশ কিছু শো করেছি আমি। ওখানে আমার স্নাতা দিয়েছিল, যে হচ্ছে প্রাচ্যনাটেরই একজন মেম্বার। এখন হচ্ছে শতাব্দী ওয়াদুদ, যে এখন সিনেমা করছে, গেরিলার যে মেইন ভিলেন, উনি হচ্ছে ওনার ওয়াইফ শতাব্দী। তো ওনার মাধ্যমে আমি আরো কিছু প্রোগ্রাম করলাম স্নাতাদের মাধ্যমে। তারপর হচ্ছে যে আমি আবার প্রাচ্যনাটে যাওয়া আসা করতাম, বিজনেস করতাম। তো সবাই খুব ইমপ্রেস যে এই মেয়ে এত কাজ করে, আবার স্কুলেও পড়ায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেদিন আমার কাছে ভাড়া থাকতো না আসার, প্রাচ্যনাট ছিল মগবাজার, দিল রোড থেকে বাড্ডা পর্যন্ত হেঁটে যেতাম। তখন আমি পড়ি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার, আমি পড়তাম মার্কেটিং আমার মোটেই মন বসতো না, কারণ আমি তো ক্রাফট সেক্টরে। মার্কেটিং এর পরীক্ষা এটাও বলি, ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন আমি চারুকলা ভর্তি হতে চাইলাম ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি আমার সম্পূর্ণ বাধা দিল যে প্রাচ্যনাটে ভর্তি ছিল, আমি ফ্যামিলিকে জানাইনি। আজ অব্দি ফ্যামিলি জানা যে আমি থিয়েটারে কাজ করি। বাসা থেকে বললো যে চারুকলা ভর্তি হতে পারবে না, চারুকলা যারা পড়া সব গাঁদা খায়। তো বলতেছে যে গাঁজা খায়, সিগারেট খায়, খারাপ হয়ে যাবে। চারুকলার যারা শুনছেন তারা মাইন্ড করবেন না প্লিজ, আপনারা নিজেরাও জানেন এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে, বাট দ্যাট ইজ নট ট্রু। সাধারণ মানুষের মনে হতেই পারে এরকম। কারণ যাই করুক আমি চারুকলা ভর্তি হবো। ছোট ভাইয়ের কাছে টাকা চাইলাম যে ভাইয়া আমার কিছু টাকা দেবো, আমি একটা ফর্ম কিনে আমি চারুকলা ভর্তি হবো। ভাই বলছে আমি তোর সম্পূর্ণ সাপোর্ট দিই, তুই ফ্যামিলির কথা শুনিস না, তোরা আমি সাপোর্ট দিব, তুই চারুকলা ভর্তি হবো। কিন্তু আনফর্চুনেটলি আমি কোচিং করতে পারিনি, কোচিং এ টাকা লাগে। তখনকার সময় 5,000 টাকা লাগতো কোচিং এ ভর্তি হইতে, এত টাকা তো তখন আমার কাছে নাই। হ্যাঁ, ব্যবসা করতাম টুকটাক, তো নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য নিজের হাতে 1 টাকাও থাকতো না, তো এটা তো শখ ছিল তখন ভাই আমাকে টাকা দিল, ভাইয়া বলছে 5,000 টাকার সাপোর্ট তো তোরা আমি দিতে পারবো না, তোরা আমি ফর্ম কিনা টাকা দিতে পারি। তখন আমি চারুকলায় স্কুলিং করতে পারি নাই, যার কারণে আমি চারুকলায় আর ভর্তি হতে পারিনি। আনফর্চুনেটলি আমার মেডিকেল এই যে মার্কেটিং এ ভর্তি হয়। মার্কেটিং আমি বুঝি না, আমি বুঝি ডিজাইন, আমার মাথার উপরে যেত মার্কেটিং এর সব সাবজেক্ট গুলো। তখন আমি ওরা কোচিং করতো, আমি কোচিং এ যেতাম না। তুই কোচিং না করলে পাশ করবি কেমন? আমি দেখিস আমি চারুকলায় ভর্তি হবো, তোরা দেখিস। মার্কেটিং এ কোথায় পড়া শুরু করলাম? আমি মার্কেটিং এর সিদ্ধেশ্বরী যে ডিগ্রি কলেজ। তখন ওই জায়গায় টাকাটাও বেশি লাগতো, ওই যে আবার নিজের টাকা থেকে নিজের পড়ালেখারই করতে হতো। নানা ভাই মাঝে মাঝে দিত, মা মাঝে মাঝে দিত, কারণ সবাই তোমার পড়ালেখার বিপক্ষে। যখনই পারে ধরে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, পারলে তো ওই সময় বিয়ে দেয়। ওই যে আমার বলতেছে যে তুই বললি ইন্টারমিডিয়েটের পর বিয়ে করবি, ছেলেই তো দেখো না, বিয়ে করবো কি আমি। তখন আমার ক্যারিয়ার, একটাই চিন্তা, ক্যারিয়ার। যে হচ্ছে আমাকে দুঃখ দিছে, কষ্ট দিছে, তার কাছে আমি ফেরত যাবো না, আমার ক্যারিয়ার নিয়ে আমি আগাই। তো প্রাচ্যনাটে ভর্তি মানে আমার রান করতে থাকি, টুকটাক কাজগুলো করতে থাকি। এরপর আমার পরের একটা ব্যাচ আসে, তো ওই ব্যাচটাকে নিয়ে আমরা কাজ করতাম, র্যাক দিতাম, হ্যাঁ তোমরা নতুন আসছো না, এটা ঝাড়ো দাও, এটা করো, এটা করো। তো আমি এটা করতাম না, আমি হচ্ছে ডিফারেন্ট, মানে আমারও কাজ তো করতেই হবে। গ্রুপে আসলে কাজ করতে হবে। গ্রুপ মানেই হচ্ছে একটা কাজের জায়গা, এই জায়গায় আজাইরা সময় দেওয়ার সময় নেই। আর আমার আজাইরা সময় দেওয়ার সময় না মানে হচ্ছে আমার যেইভাবেই হোক রাত 8টা থেকে 8:30টার মধ্যে বাসায় থাকতে হবে। আমি যাই তারা হুড়া করে, আমি গ্রুপে খুব ফেমাস তো, যে ওয়াফি আসলে চা খাওয়া যাবে, ওয়াফি আসলে এই কাজটা খুব তাড়াতাড়ি হবে, ওয়াফি আসলে মাস্ক বানাতাম মুখোশের গ্রুপে, ওয়াফি আসলে এই মাস্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ও কাজ জানে। আমার পরের ব্যাচের একটা ছেলে আসলো, রাজেশ, ও আমার অনেক বড় সিনিয়র। তো ও বললো যে তুই কি কি কাজ করিস আমার বল, তোর সাথে আমি কাজ করি।
ডিফারেন্ট দেখলাম, সবচেয়ে ছেলেটা ডিফারেন্ট। সে হচ্ছে সবাই বললো যে রাজেশ আমার একটু খাও, নিজের টাকা পকেট থেকে টাকা দিয়ে সে খাওয়া আরম্ভ করেছে, যেহেতু তার পড়ালেখা শেষে একটা বিজনেস করতেছে, সে সবাই খাওয়ানো আরম্ভ করে। আমার খুব রাগ লাগতো যে ওরা যদি খায় তো নিজের টাকা দিয়ে খাবে, তুমি ওইটার সাথে টাকা দিতে পারো যে আমি এত টাকা দিলাম বাকি টাকা তোমার ম্যানেজ করো, কিন্তু তুমি সবার বিল কেন দিবা? আমার তো গায়ে লাগতো, কারণ আমি তো কষ্ট করে টাকা কামাই, আমি তো জানি যে টাকাটা কত কষ্ট। তাই বললাম তুমি এক কাজ করো, তুমি টাকা ওদের না খাও, একদিন হুন্ডায় তেল ভরবো, আমরা দুজন মিলা পুরো ঢাকা শহর ঘুরে বলো। তখন আমার বোধ হয় তোর নিয়ে ঢাকা শহর ঘুরবো কেন? আমি কাছে আমার নিয়ে ঘুরো দরকার, তুমি নিজে নিজে ঘুরো। তো ও আমাকে পছন্দ করা আরম্ভ করলো এই কারণে যে আমি নিজে খুব আত্মকেন্দ্রিক। রাজেশ ছেলেটার নাম? রাজেশ ছিল তো। তো ও আমার সাথে ঘুরতো, আমরা সময় পেলে বাইকে উঠা ঘুরা আরম্ভ করতাম। তো ও আমার সাথে প্রথমে বলো তুই কি কি কাজ করিস আমি একটু দেখতে চাই, গ্রুপে তোর খুব প্রশংসা, তুই খুব ক্রিয়েটিভ, তুই কিসের ক্রিয়েটিভ আমি দেখতে চাই। সবসময় পৌঁছে তুই তো হিডেন ট্যালেন্ট, আয় তোর কি কি কাজ আমি দেখি। তা দেখি আমার দোকানে তোর কিছু কাজ উঠানো যায় কিনা। ও ছেলের ব্যবসা ছিল? হ্যাঁ, ওনার ব্যবসা হইতেছে যে স্টেশনারিজ এর ব্যবসা, স্টেশনারিজ, ওকে। পাশাপাশি গিফট আইটেম। গিফট আইটেম, ওকে। তো আমি বলে তুই আমার দোকানে প্রোডাক্ট দেয়, আমি তাহলে তো তোমার আমার প্রোডাক্ট গুলো দেখতে হবে, চলো আমি তোমার দেখাই। তো একদিন আমি ওর কাছে টাইম নিলাম যে ভাইয়া তুমি আমার সাথে আসো, আমি তোমার আমার যে জায়গাগুলো আমি সব তোমার চিনাবো। ওকে। তো ওর যখন আমি জায়গা চিনালাম, আলটিমেটলি দেখলাম যে 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 জায়গা ওর নিয়ে যেতেছে ওই সব জায়গা ওরে চিনে ভালো। তো রাজেশ ভাই এই মেয়েটাকে এই আপুরো তো অনেক আগে থেকে চিনি, তো আপনার আপুর সাথে যোগাযোগ কিভাবে? ও বলতেছে যে আমরা একই গ্রুপে কাজ করি। তো ও আমাকে দেখে আর চিন্তা কর, ও হচ্ছে খুব বড় ফ্যামিলির ছেলে, পুরান ঢাকার একদম ঢাকাইয়া। তো ও আমার এই স্ট্রাগল দেখে রীতিমতো অবাক যে একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করে। তখন ও বলছে তো আজ যে কোন জায়গায় তোর প্রোডাক্ট আছে, যেহেতু আমার অনেক সিনিয়র, আমি আমার তুই করে বলতাম, ভাইয়া ভাইয়া করে বলতাম। আমি বলছি আজ যে কই প্রোডাক্ট আছে চলো তোমার দেখাবো। তো আমি দেখালাম প্রোডাক্ট, ও খুব ইমপ্রেসড আমার প্রোডাক্ট দেখে যে একটা মেয়ে হইলে এরকমই হওয়া উচিত। তো বললো যে আমার অনেক পরিচিতি আছে, আজ যে তুই আরো প্রোডাক্ট দিতে পারবি ইচ্ছা করলে। আমি বললাম যে ঠিক আছে। তখন আমার ফ্রেন্ডকে একদিন ডাক দিলাম, জুয়েলকে, জুয়েল আমার মা, দুজনের সাথে ওর সাথে পরিচয় করাই দিলাম। তো আমার ফ্রেন্ড খুব পছন্দ করে, আমার ফ্রেন্ড তখন ব্যাপারটা বুঝতে পারতেছে যে ও তো ওরা তো একদিক থেকে ঘুরায় নিয়ে আসছে, ও তো আরেকদিকে এখন ওর ব্যস্ত হওয়া উচিত, যদিও ছেলেটারা পছন্দ করে বা ছেলে যদি ওর কাজ পছন্দ করে বা ওরে পছন্দ করে, যাতে ওরা মিট হয় একসাথে। ফ্রেন্ড মানে আপনার জুয়েল? আমার ফ্রেন্ড জুয়েল। ওকে। তখন ও বললো যে ঠিক আছে তুই ওরে সময় দে। তখন মানে ইসে বললো যে রাজেশ ভাই আপনি ওরা সময় দেন, আমি তো পারতেছি না। আমার ফ্রেন্ড তখন জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্সে পড়ে, তো জাহাঙ্গীরনগর থেকে এসে আমার সময় দিতে পারতো না, আর আমার কোনো ফ্রেন্ড নাই যাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করবো। মেয়েদের একা চলা খুব রিস্কি। ওকে। তো মা বললো যে ঠিক আছে রাজেশ তুমি ওরা নিয়ে একটু কাজ করো, ও তো আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে, পাশাপাশি বিয়ে হয়ে যেতে পারে যে কোনো সময়। ও বললো যে আন্টি এখন কি বিয়ে দিবেন, বিয়েরও পরে দেন, ও কাজ করতেছে কাজটা করতে দেন। তখন মানে আমি বুঝতে পারলাম যে হয়তো আমার পছন্দ করতেছেন, কিন্তু আমরা কেউ কেউ বলতাম না। মানে বিষয়টা হচ্ছে একটা ফ্যামিলির অনুযায়ী যে বিয়েটা আমি করবো ওই ছেলেটা আমার মন মতো হবে না, কিন্তু এই ছেলেটা পারফেক্ট। তো ও বললো যে তুই আমার বিজনেস দেখতে একদিন। আমি বলছি যে না তুমি বিজনেস দেখে কি হবে, তুমি যদি পারো আমার প্রোডাক্ট গুলো তোমার দোকানে উঠাও। তখন ও আমাকে একটা সাপোর্ট হিসাবে কাজ করতো, ও বিভিন্ন জায়গায় আমার সাথে যেত, ওর পরিচয় দেখলাম 2 টাকা কাগজের দাম কমে যেত, মানে এরকম একটা। আমি বলছি 2 টাকা যদি পার পিস কাগজে কমে তাহলে তো 10 টাকা কাগজে তো অনেক টাকা কমে যায়, তুমি আমার সাথে চলো। তখন ওর মাধ্যমে কিছু কিছু জায়গায় আমি যাই, ওর খুব পরিচিত। তো যেদিন ও বলতেছে একদিন তুই আমার দোকানে, ওই দিন আমার বাসায় একটা ছেলে মানে দেখতে আসে, এবং ওই দিনই আমার মানে বিয়ে দিয়ে দেবে, কাবিন হয়ে যাবে আমার একটা ব্যাপার। তখন আমি বলছি যে আমি আজকে ভাগলেই তো দেখতে পারবে না, আমার তো কিছু জানাই না, আমি জানি না বিষয়টা, আমি জানি কিন্তু আমি বলবো যে আমি জানি না। তখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আমার খুব মন টন খারাপ। আমি গেলাম ওর দোকানে লক্ষ্মীবাজার খুঁজতে লোকাল বাসে উঠলাম, লোকাল বাসে উঠে যাইতে ততক্ষণ লাগে। তো গিয়ে নামলাম, হাঁটতে হাঁটতে দোকানে গেলাম, গিয়ে বলে দেখ এটা আমার বিজনেস। এখন আমি বুঝলাম না যে ওর বিজনেস আমার কেন দেখাইতেছে। তখনও কিন্তু আমরা দুজনরে পছন্দ করি, কিন্তু কেউ কেউ বলি না, কারণ আমার ভিতর তো একটা ভয় যদি এটাও যদি হয়ে যায়। আর ও বলতেছে যে ও তখন একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করতো, 10 বছরের অ্যাফেয়ার ছিল। ওই মেয়েটা প্রচন্ড পরিমাণ বিরক্ত করতো ওরে। আচ্ছা, মানে বাসায় এসে বসে থাকতো, কোনো ফ্যামিলি নেই, কিছু নাই, মানে আয়সা সবসময় মানে ঘুমের ওষুধ খেয়ে ফেলতো, এই মানে সিনক্রেট করতো। তো বলছে যে বিয়ে ওর করবে, এটা আমি বুঝে ফেলছি। তো একদিন গ্রুপে যখন ওই মেয়েটা আসে তখন বলছে দেখ, সবাই বলছে দেখ মিসেস রাজেশ আসছে। আমি তখন রাখলো, তুই জানো যে মিসেস রাজেশ, তুই জানো যে রাজেশ ভাইয়ের বউ হইব। তখন আমার ফ্রেন্ডরা বললো, মানে গ্রুপের ফ্রেন্ডরা, তুই খেয়া পোষ কেন, তুই কি রাজেশ পছন্দ করিস? আর বলছি না পছন্দ করি না, মিসেস রাজেশ বলবি কেন?
তখন ও বলতেছে যে না আচ্ছা ঠিক আছে বলবো না আর। তারপর ওই ছেলে বললো যে দেখ আমার বিজনেসটা দেখছিস? আমি হ্যাঁ দেখছি। কয় তাহলে এক কাজ কর, আরেকজনের সাথে তোর পরিচয় করে দিব। তো আর কিছু কিছু মানুষের সাথে পরিচয় করে দিল, আমার ওর বাসায় নিয়ে গেল আমাকে। আচ্ছা, মানে দেখালো আমাকে, দেখা বললো যে মেয়েটা কেমন। আর পাশের রুমে নিয়ে গিয়ে বলছে যে মেয়েটা ভালো, তবে জিন্সের প্যান্ট পরে তো একটু কেমন কেমন জানি। আমি তো প্যান্ট ট্যান্ট পরে ঘোরাঘুরি করি। বলছে যে জিন্সের প্যান্ট পরা কোনো ফ্যাক্টর না মা, এখন সবাই পরে। আমার যদি দেখো মেয়েটা কেমন ভালো, বলছে হ্যাঁ। দেখি এরকম একটা মেয়ের বিয়ে করবো। ও বললা আমি ওদের বাসায় ভাত খাই, দুপুরে কিছু খাই না, ওদের ভাত খেয়ে বেরোয় আসি। পরের দিন যেহেতু আমার বাসায় বিয়ে নিয়ে ওই ছেলেটা আমার বাসায় রয়ে যায়, বিয়ে নিয়ে খুব তোর জোর, আমি পরের দিন সকালে ব্যাগ ট্যাগ প্যাক করে বাসা থেকে বেরিয়ে যাই রাগ করে যে আমি বিয়ে করবো না। আমি এখন একটা উপরে উঠতেছি মাত্র 2-5 সিঁড়ি পরে যদি নিচে নামাই নিয়ে আসে তাহলে এটা কিভাবে হয়। আচ্ছা, বের হয়ে গিয়ে আমি ওকে ফোন দিয়েছি, রাজেশ ভাই তুমি এদিকে আসো, আমি বাসা থেকে বের হয়ে গেছি। তো আমার গ্রুপে পাবেল ভাইরা জানে যে পাবেল ভাই আমরা তো বাসা থেকে বের হয়ে গেছি, আমাকে কোনো থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? পাবেল ভাই বলতেছে কেন? আমি বলছি এই সমস্যা। পাবেল ভাই তো বাসা থেকে বের হয়ে যাও, তোমার আমি থাকার ব্যবস্থা করে দেবো, আমার অনেক হোস্টেল আছে, মহিলা হোস্টেলে আমার গ্রুপের মেয়েরাও থাকে, ওখানে তোমার থাকার ব্যবস্থা করে দেবো। তখন আমি রাজেশ ওর সাথে দেখা করলাম আজিজ সুপার মার্কেটের সামনে। তো ও ওই দিন ডাক্তার দেখাবো, ওর আবার থাইরয়েডের প্রবলেম আছে। তো ডাক্তার দেখাবে, তো ও ডাক্তার দেখালো। আমি বললো তুই এখন কই যাবি? আমি কোথাও যাবো না, আমি যদি বাসায় তো যাবোই না, যদি আজকের মধ্যে পারি বিয়ে করে ফেলবো। কারে বিয়ে করবি? আমি যে রাস্তায় দেখবো যেটা পছন্দের বিয়ে করে ফেলবো, বা গ্রুপে পাবেল ভাইয়ের কাছে যাবো, পাবেল ভাই আমার হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবে। তখন বলছে আচ্ছা তুই মাথা গরম করিস না, চলো আমরা কিছু কাজ করি আগে। কি কাজ? বলতে চকে যাবো প্যাকেট কিনতে। কি জন্য? গ্রুপে লাগবে। আচ্ছা আমি তো গ্রুপের জন্য জীবন দিতে প্রস্তুত, চলো যাই গ্রুপে। তখন আমি তো গ্রুপে যাওয়ার আগে আমি যে আদি কিছু জায়গায় প্রোডাক্ট দিই ওদের সাথে একটু কথা বলে যাই। তো আমি কথাটা তো বললাম, ওরা দেখলো, নতুন কিছু বাইরের সাথে পরিচিত হইলাম যে ওনারা প্রোডাক্ট নিতে চায়। তো রাজেশ ভাই দেখলো যে আমার লাইফ, আমার জীবন খুব উজ্জ্বল, এই মেয়ে এত অর্ডার পায়, এই তো চলেই যাবে। তো ও বললো যে তুই চিন্তা করিস না, আরো অর্ডার পাবি, তুই এখন তুই বাসায় যা। আমি বাসায় আমি যাবোই না, আমি আজকেই বিয়ে করবো, আমি এটা বলতেছি। তো আজকে আমি হোস্টেলে থাকবো। তখন ও বলছে আচ্ছা চল। চকে গেলাম, কিছু খাম টাম কিনলাম, তখন ডিসিশন নিলাম যে আমি বিয়ে করবো। ও বলতেছে আমারও তো বিয়ে করা দরকার। প্রপোজ কিন্তু কেউ করিনি। ওকে, বলছে আমারও বিয়ে করা দরকার। আচ্ছা ঠিক আছে, আমাকে বিয়ে করবা? কে বলেছে এটা? আমি বলছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আজকে এখানে ওয়াফি ইসলামের জীবনের গল্প প্রচার হচ্ছে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়, এবং প্রত্যেকটা হ্যালো 8920 একটা জায়গাতে এসে কোনো ধরনের কোনো ব্যতিক্রম ঘটে না। জীবনের গল্পের রং বিভিন্ন রকমের। আমরা 150তম পর্ব পার করে দিয়েছি কিছুদিন আগে, আমরা ধীরে ধীরে 160তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই যে এতগুলো পর্ব প্রচারিত হয়েছে, প্রত্যেকটা জীবনের গল্পের চেয়ে আলাদা, কিন্তু একটা জায়গায় এক, সেটা হচ্ছে প্রতিটা জীবনের গল্পই গল্প শেষে আমাদেরকে একটা লেসন দেয়, আমাদেরকে একটা অদ্ভুত সুন্দর মেসেজ দেয়। সেই মেসেজের জায়গাটি কিন্তু আমরা এখন পর্যন্ত ওয়াফি ইসলামের জীবনের গল্প থেকে পাইনি। সেই জায়গাটি পাবো আমরা ঠিক রাত। ওয়াফি, আপনি প্রথম রাজেশকে বললেন যে আমাকে বিয়ে করবা, তারপর? তখন এটা হচ্ছে খিলগাজে ফ্লাইওভারটা হয়েছে নতুন, তখন ওটা নতুন হয়েছিল। তো আমি বললাম যে বিয়ে করবা? ও বলতেছে যে হ্যাঁ করবো। আমি বলছি যে দেখো ঘুরে ফিরে কিন্তু তোমার আমার লাইফ এক জায়গায় এসে থেকে গেছে, তুমি বিয়ে করবা না আমি জানি, আর আমার জীবনে কেউ নাই। আমার বাসা থেকে যে পরিমাণ বিয়ের পেশা দিয়েছে, যে ছেলের কথা বলতেছে ওই ছেলের সাথে আমার মানে লাইফে আগানো সম্ভব না। তো ও বলছে যে কবে বিয়ে করবো? আমি আজকে। বলছে সময় 1 ঘন্টা পাবি, এর মধ্যে করবো? হ্যাঁ এর মধ্যে বিয়ে করবো। তো ও খুব চালাক, ও করছে কি আগের দিন রাতে ওর ভাইকে বলে দিছে যে আমার নিয়ে বিয়ে করে ফেলছে। বিয়ে কিন্তু তখন আমি করিনি, মানে প্রপোজও হয়নি। তো ও বলতেছে আমি কিন্তু বিয়ে করতেছি, মানে ও জানে যে আমি তো আগের দিন রাতে 2টা বন্ধু কথা বলছি যে দেখো আমার এই সমস্যা বাসায় হচ্ছে, আমি আলটিমেটলি কালকে সকালে বের হয়ে যাবো। আমার মা সামনে বসা, মা জানে যে আমি বের হয়ে যাবো। তো মা বলতেছে যে তুই কই যাবি, বকা টকা দিতেছে। মানে আম্মু ভাবতেছে আমি রাগ করে বলতেছি, আলটিমেটলি আম্মু না জানে আমি বের হয়ে যাবো বাসার থেকে। আমার ভাই আমার এসে বাসে তুলে দেয়, ভাই সব জানে, আমার ছোট ভাই ও সব জানে। ও বলছে আপু সাবধান, যে জায়গায় থাকিস না সাবধানে থাকিস, নিজের কোনো ক্ষতি নেই। আমি ভাই তুই আমার নিয়ে চিন্তা করিস না, তুই বাসাটা গেলে। তো আমি বললাম, তো ওই 1 ঘন্টা সময়ের মধ্যে ডিসিশন হয়ে গেছে আমরা বিয়ে করবো। কেউ কিন্তু ভালো করে চিনি না, ওই গ্রুপে যতটুকু চিনি অতটুকু, আমার সাথে আমার কাজের জায়গাগুলো দেখছে এই। তো আমি বলছি 1 ঘন্টা সময়ের মধ্যে কি করা লাগে। ফোন দিল আমার ফ্রেন্ডকে, হীরা ভাই, মানে ওর ফ্রেন্ড আমারও ভাই, মানে চিনি ওইভাবে। তো হীরা ভাইকে বললাম হীরা ভাই তুমি বিয়ের ব্যবস্থা করো। তো ও বলছে যে মাথা গরম করিস না, বিয়ে কি করবে? আমি আজকেই বিয়ে করবো, কোনো মাথা গরমের কিছু নাই।
আজকে ও বলছে আচ্ছা তুই মাথা গরম করিস না, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। বিয়ে করতে পারবেন? হ্যাঁ পারবো। পাসপোর্ট সাইজের ছবি তো আমার কাছে নাই, ভোটার আইডি কার্ড আছে সাথে, যেহেতু মানি ব্যাগ নিয়ে বেরিয়েছে বাসার থেকে। তো আমি আমার প্রথমে গেলাম হচ্ছে শেভ করাইতে, পুরা দাড়ি টাড়ি দিয়ে মুখ টুক ভরে গেছে, প্রথমে ওরা শেভ করালাম। বলতে যে বিয়ে করবো কারে আর শেভ করে গে, আমি তুমি তো বিয়ে করবা, কারে বিয়ে, আমি তো শেভ করতে পারি মেয়ে মানুষ। বলা টলা শেভ করালাম, শেভ করানোর পরে গেলাম বাটা সিগন্যাল থেকে ছবি তুললাম, পাসপোর্ট সাইজের ছবি। তখন আমার বললো যে আমরা কি ঠিক করতেছি, আমি ঠিক বা ঠিক জানি না, আমার মনে হইতেছে ঠিক, যদি তোমার সাথে আমার ভাগ্য লেখা থাকে তাহলে আজকে বিয়ে হবে এবং কোনো সমস্যা হবে না। তখন আমার হীরা ভাই আবার ফোন দিল যে ওয়াফি সাক্ষী তো দুজন লাগবে। তখন আমি ফোন দিলাম জুয়েলকে, যে তুই আমার পক্ষ থেকে সাক্ষী হও, আমি বিয়ে করবো। না না তুই বিয়ে করিস না, আমি আসতেছি। আমি আসার সময় না তুই আসে সরাসরি কাজে অফিসে চলে যাবে। কাজে অফিসে আমি চিনি না, আমি হীরা ভাইয়ের সাথে যোগাযোগ কর। ফোন হীরা ভাই একটু চিনতো, মানে আমরা একটা সার্কেল একটা সবাইকে চিনি। তারপরে পাসপোর্টের ছবি তুলে একদম আর্জেন্ট পরিষ্কার করে আমরা চলে গেলাম কাজী অফিসে, বিয়ে করলাম। আমি তখন আমার ফ্রেন্ড আমার মাকে জানালো যে আন্টি শান্তা বিয়ে করতেছে। আম্মু শুনে মানে কাঁদতেছে যে শান্তা কারে বিয়ে করতে, ও তো রাজেশ। যখন শুনতে রাজেশ তখন আম্মু কান্দাকান্দি স্ট্রক। আম্মু জানে আমি ওর কাছে ভালো থাকবো। তারপর বিয়ে হলো, সবাই ইটি করলাম। তারপর মা আমাকে ফোন দিয়ে বলো তুই তোর বাবার এসে জানা বিষয়টা, তুই বিয়ে করছিস। চিন্তা করেন আমি কাজের অফিস হচ্ছে লালবাগ, বিয়ে করছি, মানে টিএসসি এরা তো আমাদের একদম ভাইজা খাওয়া। টিএসসি থেকে থামলাম, আমার হাজবেন্ডের বললাম যে এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এটা তো বাবাকে জানান লাগবে, নাহলে মার উপরে প্রেশার পড়বে। বলছে কিভাবে জানাবি? আমি যে জানাবো, ওকে চল হোন্ডায় উঠ। অন্য হোন্ডা চালাতো, হোন্ডায় উঠলাম, উঠে গেলাম বাবার মার্কেটের সামনে। বাবার মার্কেটের সামনে গিয়ে আমার কাঁধে ব্যাগ, আমার পাশে একটা ব্যাগ, সাইড ব্যাগ একটা, কাঁধের ব্যাগ একটা, যেহেতু কাপড় চোপড় নিয়ে হাতে বেরিয়েছে। ফোন দিলাম, বাবা তুমি একটু মার্কেটের বাইরে আসো। বাবা আসলো, দেখলাম আমি একটা ছেলের হোন্ডা থেকে নামতেছে, যে জায়গায় আমার বাসার থেকে বেরোতে দেন আমি হোন্ডা থেকে নামতেছে। ও মাই গড, মানে আমি বিজয় যে ভয় পাইতেছিলাম, আমার ভাই তো দেখছে আমি আসছি, ও তখন বাবার দোকানে মানে একটু যায় বাবাকে সময় দেওয়ার জন্য, ও দূর থেকে দেখতেছে আমি আসছি, ওর পা কাঁপা আরম্ভ হয়ে গেছে, ও তো জানে আমি বিয়ে করে ফেলছি। আম্মু বাসা থেকে আল্লাহ আল্লাহ করতেছে, আমার ভিতরে কোনো ভয় নেই, বিয়ে করছি এখন তো আটকাতে পারবে না। বাবা আসছে, বাবা জোড়া ধরলাম, বাবা আমি না বিয়ে করে ফেলছি। হ্যাঁ কারে বিয়ে করছিস? ওরে বাবা ওকে চিনতো, একবার দেখছে আর কি। আচ্ছা বিয়ে করছিস, বাসা যা। মানে বাবা তো পুরো স্তম্ভিত হয়ে গেছে, আসলে কি বলবেন উনি, মানে কি থেকে আমি হঠাৎ করে বাবা হয়ে গেছে, মানে আপনি ভয়ে ও মাই গড। তারপরে বাবা বললো যে বাসা যাবে না বাবা। তখন আমার শ্বশুর, মানে আমার হাজবেন্ডের বাবা, আমার শ্বশুর হচ্ছে খুব অসুস্থ, খুবই অসুস্থ। মানে জানুয়ারি 1 তারিখে উনি অসুস্থ হয়, 5 তারিখে আমার বিয়ে হয়, জানুয়ারি 2010-এ। তো বিয়ে হয় জানুয়ারি 5 তারিখে। তখন আমার বাবা হাজবেন্ড বললো যে বাবা আঙ্কেল বলো, আবার বললো না বাবা আঙ্কেল বলাই থেমে আবার বললো না বাবা, আমার বাবা তো অসুস্থ, আমি বউ নিয়ে বাসায় যাবো। দাঁড়া আমাকে আটকাল, বাবা আমাকে 2000 টাকা দিল, এটা তোর কাছে রাখ, কালকে সকালে আমি দেখবো তুই কই গেছিস। ঠিক আছে আমি কোথায় গেছি কালকে তুমি দেখো, আমি আজকে চলে যাই। মার্কেটের মানে 2-1 বাবার বন্ধু যাও, তখন বাবার পাশে জড়ায় আসছে, তারাও ব্যাপারটা শুনে ফেলছে। তখন বাবাকে ওরা সবাই বললো যে যাওয়ার হয়ে গেছে, মেরে শ্বশুর বাড়ি যেতে দেন, পরের ব্যাপার পরে দেখা যাবে। তখন বাবা জিজ্ঞেস করলো যে এই ঘটনা কেন ঘটছে, তখন বাবা বলছে যে ওর জন্য প্রস্তাব দেখা হইতো, এটা ও মানতে চাইতো না, ও নিজে পছন্দ করে বিয়ে করছে, দেখা যাক কি করি। মানে বাবা তখন পুরো হ্যাং। মজার বিষয় হচ্ছে যখন আমি বাবাকে বলে 2000 টাকা নিয়ে আবার হোন্ডা উঠি, তখন আমার হাজবেন্ডের হোন্ডা স্টার্ট নিতেছে না, স্টার্ট নেয় না। মানে শীত, প্রচন্ড শীত, পেট্রোল ঠান্ডা হয়ে গেছে, ও তো টেনশন, আমি তো টেনশন করছি। এখন যদি মামারা বা চাচারা কেউ দেখে ফেলে তাই তো বাসা, যেহেতু বাসার একদম কাছে বাবার দোকান, আমি তো আল্লাহ করছি কেউ যাতে না দেখে, বাবার সামনে যাতে হোন্ডা স্টার্ট নেয়। আর আমার একটা বিষয় যে বাবা বলছে যেহেতু শ্বশুর বাড়ি যা মানে যাবে, হোন্ডা আধা ঘন্টা পরে হোন্ডা স্টার্ট নিয়েছে। ও মাই গড, আমি তো ভয়ে শেষ। তারপর হোন্ডা স্টার্ট নিয়েছে, ও খালি ইশারা করছে হোন্ডায় উঠ। আমি হোন্ডায় উঠে বললাম যে বাবা আচ্ছা কালকে সকালে দেখা হবে। মানে আমি ভিতরে কোনো ভয় নাই, শুধু একটা জিনিস কাজ করতেছিল কেউ যাতে দেখে না ফেলে, তাহলে তো আটকাই দিবে। তারপরে বললাম, তারপর উঠলাম হোন্ডা উঠে সীমান্তকে আদর করলাম, ভাই আমি যাই। ও দেখে তখন কাঁপতেছে, মানে ও বলছে তোর কত সাহস, তুই বিয়ে করে বাবার কাছে বলতে আসছস। আমি বলছি ভাই তুই ভয় পাইস না, আমি যাই বাসায়। আমার হাজবেন্ড আমার বাসায় ফোন দিয়ে জানিয়েছি আমি বউ নিয়ে আসতেছি, আমার ঘরটা একটু গোছায় রাখো। আমি আর ঘরে কখনো যাইনি, তো বাবাকে বাই বাই দিয়ে আমি চলে গেলাম। আমার হাজবেন্ড বলতেছে চল আমরা রাজধানীর সামনে থেকে ডিম হাফ বয়েল ডিম খাই।
ভয় লাগতেছে। বিয়ে করার পর ভয় লাগছে এই জন্য হাফ বয়েল ডিম। হাফ বয়েল ডিম খাবে, তো রাতের সামনে হাফ বয়েল ডিম খেলাম। যে ভয় লাগলে তো ঠান্ডা কিছু খাইতে হয়, হাফ বয়েল ডিম খায়, শীতের মতো গরম লাগবে। তো ডিম খাওয়া আমার বাসায় নিয়ে গেল, আমার শাশুড়ি গেট খুলে আমি তো খুব ভয়, আল্লাহ জানে কি হয়। আমার একটা তো পাড়ি দিয়ে আসছেন, এবার আরেকটা। একটা কোনো ম্যানেজ করেছে না, আরেকটা ঢুকলাম, শাশুড়ি সালাম করলাম। আমার ননাস অমায়িক, মানে আমার শাশুড়ি ননাস আমার শ্বশুর সব দেবর সবাই খুব ভালো, কিন্তু আমার ননাস আমার প্রথম থেকে অনেক আদর করে। মানে ওই যে মেয়েটার সাথে অ্যাফেয়ার করতো ওই মেয়েটার সহ্য করতে পারতো না, আচ্ছা আচ্ছা। মেয়েটা পছন্দ করতো না, ওদের জন্য দেখতে পারতো না। আমাকে খুব পছন্দ করে, আমাকে মিষ্টি চিনি খাওয়ায় মানে বরণ করে ঘরে তুলছে।